আচ্ছা ঠিক আছে, দেখে আমি রেকর্ড করার চেষ্টা করতেছি, পরে আমি হয়তো এটাকে আপলোড করে দিব ইউটিউব বা যে কোনো একটা ফরম্যাটে। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে যদি দেখি, তাহলে মেশিনের অ্যাকচুয়ালি আমরা দুইটা পার্ট পাচ্ছি। একটা হচ্ছে জেনারেটর, আরেকটা হচ্ছে মোটর। এখন জেনারেটর যেটা আছে, জেনারেটরের আমরা ইনপুট হিসেবে নিই মেকানিক্যাল এনার্জি, অর্থাৎ এই জেনারেটরটাকে কোনো প্রাইম মুভার দিয়ে আমাদেরকে ঘোরাতে হবে, এবং জেনারেটরের আউটপুট হিসেবে আমরা পাবো হচ্ছে ইলেকট্রিক্যাল এনার্জি। মোটরের ক্ষেত্রে অ্যাকচুয়ালি এর ভাইস ভার্সা কাহিনীটা ঘটবে। মোটরের ক্ষেত্রে আমরা ইনপুট হিসেবে নিব ইলেকট্রিক্যাল এনার্জি, আর আউটপুট হিসেবে পাবো হচ্ছে মেকানিক্যাল এনার্জি। এখন তোমাদের কাছে স্বভাবগতভাবে কোশ্চিন আসতে পারে যে তাহলে স্যার যে কোনো জিনিসেই আমরা দৈনন্দিন জীবনে যে জিনিসগুলো দেখি, ধরো কিছু কিছু জিনিসের আমরা নাম দিই ইঞ্জিন, তাই না? নদীর কাছে যাদের বাড়ি আছে তারা সবসময় নৌকায় দেখো কি নৌকায় কিছু ইঞ্জিন লাগানো থাকে, তাই না? ইয়েস স্যার। স্যার দেখা যায়। তাহলে আমরা এক এক সময় এক এক নামকরণ করতেছি। একটা হচ্ছে ইঞ্জিন, আমরা বলতেছি এটা ইঞ্জিন। তারপরে এখানে আছে হচ্ছে মোটর, তারপরে আছে কিছু আছে টারবাইন, তাই না? এগুলো নাম আমরা সবাই শুনি, তাই তো? তা নর্মালি একটা জেনারেটর যখন থাকবে, ধরো ফর এক্সাম্পল এখানে একটা জেনারেটর আছে, জি নাম দিলাম, তাহলে এই জেনারেটরের সাথে হয় কি আমার একটা প্রাইম মুভারকে কাপল করতে হয়, কারণ এই জেনারেটরটাকে যদি মেকানিক্যাল এনার্জি দিতে হয় বা ঘুরাইতে হয়, তাহলে অবশ্যই আমার আরেকটা জিনিস লাগবে যেটা এই জেনারেটরটাকে ঘোরাবে। তা আমরা ইলেকট্রিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে আমরা যখন বলতেছি এটা মেশিন, তখন এই যে প্রাইম মুভার এটাকে আমরা মোটর হিসেবে কনসিডার করছি। এটা মোটরের জায়গায় টারবাইনও হইতে পারে, ইঞ্জিনও হইতে পারে। তাহলে আমাদের এই তিনটা জিনিস সম্পর্কে একটু ধারণা থাকার দরকার। ইঞ্জিনটা অ্যাকচুয়ালি কি করে? ইঞ্জিন, তুমি যদি একটা ইঞ্জিন কোনো একটা ইঞ্জিন বলে, তাহলে ইঞ্জিনের ভিতরে কি দাও? কোনো না কোনো ধরনের ফুয়েল দাও, তাই না? ইঞ্জিনের ভিতরে কি থাকে? নরমালি পেট্রোল থাকে বা কোনো কিছু জিনিস থাকে, যেটাকে ব্যবহার করে সে কি করে? মেকানিক্যাল এনার্জি এনার্জি প্রোডিউস করে। প্রডিউস করে, তাই না? আউটপুটে মেকানিক্যাল এনার্জি দেয়। কারো কোনো কোশ্চেন আছে? তো ইঞ্জিনে ঘটনাটা যেটা ঘটে, তারা কেমিক্যাল এনার্জিটাকে মেকানিক্যাল এনার্জিতে কনভার্ট করে। ইঞ্জিনের ক্ষেত্রে তুমি যে ফুয়েল দিচ্ছ তার ভিতরে কিছু কেমিক্যাল এনার্জি আছে, এই কেমিক্যাল এনার্জিটাকে সে কি করে? মেকানিক্যাল এনার্জিতে কনভার্ট করে। মোটরের ক্ষেত্রে যেটা হয়, সেটাকে তুমি ইনপুট হিসেবে দাও হচ্ছে ইলেকট্রিক্যাল এনার্জি, আর আউটপুট হিসেবে পাও হচ্ছে মেকানিক্যাল এনার্জি। আর টারবাইনের ক্ষেত্রে তুমি গ্যাস বা যে কোনো জিনিসই দাও না কেন, সেটাকে হিটেড আপ করে কি প্রথমে কি করে? বাষ্পতে পরিণত করে। এই বাষ্পটাকে পরবর্তীতে সে মেকানিক্যাল বাষ্পের যে এনার্জিটা আছে, এই এনার্জিটাকে সে হচ্ছে মেকানিক্যাল এনার্জিতে কনভার্ট করে। তো নরমালি তুমি যদি কখনো বড় বড় পাওয়ার স্টেশন গুলোতে যাও, সেখানে এই তোমার ইঞ্জিন বা মোটর এই জিনিসগুলো কখনোই তুমি বড় বড় পাওয়ার স্টেশন গুলোতে দেখবা না। বড় বড় পাওয়ার স্টেশন গুলোতে যে জেনারেটর থাকে, সেই জেনারেটর গুলোকে চালানোর জন্য প্রাইম মুভার হিসেবে নরমালি ইউজ করা হয় হচ্ছে টারবাইন। আজকে পদে থাকতে হতো। কোনো সমস্যা? কারো কোনো কোশ্চেন আছে যতটুকু বলতেছি এই পর্যন্ত? নো স্যার, ঠিক আছে। আচ্ছা, তাহলে বড় বড় আমরা ইঞ্জিন বা মোটর এই জিনিসটা তখনই ইউজ করব যখন আমার জেনারেটরের রেটিং খুব বেশি না। ফর এক্সাম্পল তুমি একটা বাসার জেনারেটর ইউজ করতেছো, বাসায় ইলেকট্রিসিটির জন্য জেনারেটর ইউজ করতেছো, তখন আমরা বলি কি এই ডিজেল ইঞ্জিনটা চালু করো। তো ডিজেলটা কি? একটা ইঞ্জিন, তাই তো?
তো বাসা বাড়ি বা ছোট ছোট কাজের জন্য আমরা মেইনলি ইঞ্জিন বা মোটর এই ধরনের জিনিসগুলো ইউজ করে থাকি, কিন্তু বড় বড় জেনারেশনের ক্ষেত্রে পাওয়ার প্ল্যান্ট বা আরো বড় বড় জেনারেশনের ক্ষেত্রে তোমার যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে কি, টারবাইন। আমার কথা বোঝা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, এখন আমি আগের কথায় ফিরে আসি। তাহলে মেশিনকে অ্যাকচুয়ালি আমি দুইটা ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে জেনারেটর আর একটা হচ্ছে মোটর। এখন জেনারেটরের আউটপুট থাকবে ইলেকট্রিক্যাল এনার্জি আর মোটরের ইনপুট থাকবে ইলেকট্রিক্যাল এনার্জি। এখন জেনারেটরের আউটপুটটা আছে, এটা যেহেতু ইলেকট্রিক্যাল এনার্জি, আমরা জানি ইলেকট্রিক্যালের আউটপুট দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে এসি আর একটা হচ্ছে ডিসি। তো এই যে জেনারেটর আউটপুটটা যদি এসি হয় তাহলে এই জেনারেটরকে আমরা বলি হচ্ছে অল্টারনেটর, সামটাইমস এটাকে এসি জেনারেটরও বলে। আর এই জেনারেটরের আউটপুট যদি ডিসি হয় তাহলে এটাকে আমরা বলি ডিসি জেনারেটর। সিমিলারলি এই মোটরের ইনপুট যেটা আছে, এই মোটরের ইনপুটটা যেহেতু ইলেকট্রিক্যাল এনার্জি আমরা দিচ্ছি, আউটপুট তো মেকানিক্যাল এনার্জি। মেকানিক্যাল এনার্জিটা নিয়ে, মেকানিক্যাল পোর্শন নিয়ে আমরা কথা বলবো না, আমরা বলতেছি ইলেকট্রিক্যাল পোর্শন নিয়ে কাজ। তাহলে আমরা যে মোটরের জন্য যে ইলেকট্রিক্যাল এনার্জিটা ইনপুট হিসেবে দিচ্ছি, এই ইনপুট এনার্জিটা যদি ডিসি টাইপ হয় তাহলে আমরা এটাকে বলি হচ্ছে ডিসি মোটর। আর যদি ইনপুটটা এসি এনার্জি হয় তাহলে এটাকে আমরা বলি এসি মোটর। আমার কথা কি বোঝা গেল? স্যার একটা কোশ্চেন আছে। হ্যাঁ বলো। স্যার এই মোটরটাকে স্যার ফ্রিওয়ে মিটার বলা হয় কেন? কি বলা হয়? ফ্রিওয়ে মিটার। ডিসি মোটরের অপর আরেকটি নাম স্যার ফ্রিওয়ে মিটার, এটা কেন বলা হয়? কি মিটার? ফ্রি ওয়ে মিটার? জি স্যার। আচ্ছা, এই কোশ্চেনের অ্যান্সারটা আমার এখন জানা নেই, তবে আমি তোমাকে জেনে নেক্সট ক্লাসে জানাবো, ঠিক আছে, কেন বলা হয়। জি স্যার। ওকে। স্যার আমার একটা কোশ্চেন আছে। হ্যাঁ বলো। স্যার ডিসি জেনারেটর কে ডাইনামো বলা হয় না? হ্যাঁ, ডাইনামো মিটার বলা হয়, এটা আমরা জানি, তবে ফ্রি ওয়ে মিটার এটা আমি আজকে প্রথম শুনলাম, আমি এটা জেনে স্যার, জানাবো। বলো। এই যে ডাইনামো বলা হয়, এই ডাইনামোটা বলার কোনো বিশেষ কারণ আছে? না, স্পেসিফিক কোনো বিশেষ কারণ আমার জানা নেই, তবে এটা উৎপত্তিগত কোনো কারণ থাকতে পারে। আমি এটা হচ্ছে, আমি সোফার যতদূর জানি এটার কোনো স্পেসিফিক কোনো কারণ নেই, তবে যদি থেকে থাকে এটাও আমি পরের ক্লাস তোমাদেরকে জানাবো। জি স্যার, থ্যাংক ইউ স্যার। বলো। ডিসি জেনারেটর একই সাথে জেনারেটর এবং মোটর দুটা হিসাবে ইউজ করা যায়, এই জন্য মনে হয় ডিসি জেনারেটরকে ডায়নামো বলা হয়। না, এটা এক্সাক্ট কারণ না। তোমার ডিসি জেনারেটরকে হচ্ছে যে কোনো মেশিনকেই নরমালি তুমি যদি এইটাকে, ফর এক্সাম্পল আমি তোমাদেরকে একটা সিম্পল উদাহরণ দিই। তুমি যে কথাটা বললা, এটা ধরো একটা মেশিন, তুমি বলতেছো ডিসি মেশিন, তা এটার ইনপুট যদি তুমি চেঞ্জ করে দাও ইলেকট্রিক্যাল অথবা মেকানিক্যাল, তাহলে তুমি এখানে মেকানিক্যাল অথবা ইলেকট্রিক্যাল আউটপুট পাবা। তো তুমি যেটা বলতেছো যে ডিসির কারণে এটাকে আমরা হচ্ছে ডায়নামোমিটার বলি, এটা এক্সাক্ট কারণ না। তোমার যে কোনো মেশিনের, ফর এক্সাম্পল তুমি এটা ডিসি জেনারেটরের ক্ষেত্রে যেমন সত্য, সিমিলারলি তুমি যদি এখানে এসি জেনারেটর যেগুলো আছে, যেগুলো আমরাকে বলি অল্টারনেটর বা সিনক্রোনাস মোটর বা জেনারেটর, এটার যদি ইনপুট তুমি চেঞ্জ করে দাও তাহলেও একই ঘটনাই ঘটবে। নরমালি তোমার যেগুলো হচ্ছে মানে জেনারেলাইজড টাইপের মেশিন, ফর এক্সাম্পল ডিসি মেশিন অথবা সিনক্রোনাস মেশিন, এইগুলোকে তুমি যদি, যখনই আমরা মেশিন বলবো তখনই এটার মিনিং হচ্ছে যে তুমি যদি ইলেকট্রিক্যাল এনার্জি বা মেকানিক্যাল এনার্জিটাকে কনভার্ট করে দাও, মানে চেঞ্জ করে দাও, তাহলে এটার আউটপুট অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যাবে। আমার কথা কি বোঝা গেছে? জি স্যার, বুঝতে পারছি স্যার।
তো মেশিন কথাটা আমরা যখন বলতেছি, মেশিন কথাটার অর্থই হইতেছে কোনো জায়গায় যদি বলা থাকে এটা মেশিন, তাহলে তুমি যেটা বুঝবা সেটা হচ্ছে যে এইটাতে আমি যদি ইলেকট্রিক্যাল এনার্জিটাকে ইনপুট দিই, আমি আউটপুট হিসেবে পাবো হচ্ছে মেকানিক্যাল এনার্জি। ভাইস ভার্সা যদি করি তাহলে আমার আউটপুটটাও উল্টা হয়ে যাবে। আমার কথাটা ক্লিয়ার হলো কিনা? জি স্যার। আচ্ছা, স্যার তাহলে ডিজেল ইঞ্জিনকে কি মেশিন বলা যাবে না? না ওইটা ইঞ্জিন, ওইটা মেশিন না। কারণ আমরা মেশিনের সংজ্ঞায় যেটা বলতেছি সেটা হচ্ছে, মেশিনের সংজ্ঞাই হচ্ছে এইটা, যে এইটা হচ্ছে একটা ইলেকট্রিক্যাল ডিভাইস যেটা মেকানিক্যাল এনার্জিকে ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট করবে অথবা ইলেকট্রিক্যাল এনার্জিটাকে মেকানিক্যাল এনার্জিতে কনভার্ট করবে। দ্যাটস ওয়াই এটা মেশিন। তুমি যখন ইঞ্জিন বলতেছো তখন ইঞ্জিন কথাটার অর্থ হচ্ছে ওর ভিতরে তুমি কোনো না কোনো একটা ফুয়েল দিবা, এই ফুয়েলটা তোমার কেমিক্যাল এনার্জিটাকে মেকানিক্যাল এনার্জিতে কনভার্ট করবে। আমার কথা ক্লিয়ার হলো কিনা? তার মানে ইঞ্জিনটা হচ্ছে ওয়ান ওয়ে কাজ করবে। হ্যাঁ, কাইন্ড অফ। কারণ তুমি ফুয়েল যেটা দিচ্ছ, ফুয়েলটা তো হচ্ছে একটা, মানে কি বলবো এটাকে, তুমি একটা লিকুইড টাইপের কিছু দিচ্ছ, ওইটার ভিতরে তো মেকানিক্যাল বা ইলেকট্রিক্যাল কোনো কিছু নাই। সিমিলারলি তুমি যখন টারবাইন দিচ্ছ, টারবাইনের ইনপুট কি থাকে? তুমি যদি এটা বয়লার দেখো, বয়লারের ইনপুট কি থাকে? তুমি হয়তো গ্যাস দিচ্ছ বা কোনো ধরনের ইয়ে দিচ্ছ, সেটাকে হিট করে তুমি কি করতেছো? প্রথমে বাষ্প তৈরি করতেছো। বাষ্পের ভিতরে একটা ল্যাটেন্ট এনার্জি থাকে, সেই এনার্জিটা যখন হচ্ছে এক্সপ্যান্ড করে তখন সেই এনার্জিটাকে ইউজ করে কি করে, ওই টারবাইনের শ্যাফট গুলো হচ্ছে ঘুরে। তার মানে তুমি ইঞ্জিন বা টারবাইন যখন ইউজ করছো তখন তার ইনপুট হিসেবে অ্যাকচুয়ালি কোনো মোশন বা ইলেকট্রিক্যাল কোয়ান্টিটি থাকে না, তুমি ওইখানে একটা ওয়ান কাইন্ড অফ ফুয়েল দিচ্ছ। আমার কথা বোঝা গেল কিনা? আকাশ, তাহলে আমরা যদি তোমার কথা এবং কি? ইঞ্জিনের মধ্যে পার্থক্য করতে বলে স্যার, একটা পার্থক্য হবে এটাই যে মেশিনটা হচ্ছে রিভার্সিবল করা যায়, মানে আমরা যদি ইনপুট যেটা দেবো আউটপুট একটা জিনিস পাবো, তো আমরা আউটপুট পাচ্ছি সেটা যদি আবার আউটপুটেই দিই, সেটা যদি ইনপুট হিসেবে ইউজ করি তাহলে ইনপুটে যেছিলাম সেটা আবার আউটপুটে পাচ্ছি। হ্যাঁ, যদি বাট এটা ইঞ্জিনটা হয়ে থাকে, হ্যাঁ এটার নাম যদি কখনো ইয়ে না হয়ে থাকে। ফর এক্সাম্পল তোমাকে আমি একটা জিনিস ক্লিয়ার করি, সেটা হচ্ছে তুমি যখনই কোনো ডিসি মেশিনের গায়ে দেখবা তখন কিন্তু ওইখানে দেখবা যে ওই গায়ে লেখা আছে ডিসি মেশিন, এবং ওইখানে তোমার মোটরের ক্যারেক্টারিস্টিক্সও বলা থাকে, জেনারেটরের ক্যারেক্টারিস্টিক্সও বলা থাকে। ইটসেলফ তোমাকে যেটা ক্লিয়ার করে সেটা হচ্ছে যে তুমি এটাকে জেনারেটর হিসেবে ইউজ করতে পারবা বা মোটর হিসেবে ইউজ করতে পারবা। সিমিলারলি তুমি যদি একটা অল্টারনেটরকে দেখো, অল্টারনেটরের গায়েও কিন্তু এই জিনিসটাই লেখা থাকে যে এর জেনারেটরের রেটিং কি, ক্যারেক্টারিস্টিক্স কি এবং মোটরের ক্যারেক্টারিস্টিক্স কি। তোমার ওইখানে দুইটা জিনিসই ডিফাইন করা থাকে। কিন্তু তুমি যদি একটা ইন্ডাকশন মোটর নাও, ফর এক্সাম্পল তোমাদের বাসা বাড়িতে কোনো ইয়ে আছে না? হ্যাঁ, বাসা বাড়িতে তো পাম্প আছে নাকি? অনেকের বাসাতে আছে। তো তোমরা, জি স্যার, আছে স্যার। তোমরা যদি ওইটার মোটরের গায়ে যদি রেটিং দেখো, স্পেসিফিকেশন লেখা থাকে না? অবশ্যই স্যার। তো ওইখানে যে দেখবা ওইখানে শুধুমাত্র মোটরের ক্যারেক্টারিস্টিক্সই লেখা আছে, কারণ তুমি ওইটাকে দিয়ে হচ্ছে জেনারেটর হিসেবে কাজ করাইতে পারবা না। আমি বলতেছি মেশিন যখন উল্লেখ থাকবে, মেশিন কথাটা যখন উল্লেখ থাকবে কোনো জিনিসের গায়ের উপরে, এটা ইটসেলফ রিফ্লেক্ট করে যে তুমি যদি এটার ইনপুটটাকে চেঞ্জ করে দাও আউটপুটটা অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যাবে। তা তুমি আকাশ যে কথাটা বলছো এটা 60 to 70% ট্রু, যে তুমি যখনই এটা মোটর বলতেছো, শুধু স্পেসিফিক মোটর, এটার মিনিং হচ্ছে যে এটা শুধুমাত্র ইলেকট্রিক্যাল এনার্জি নিয়ে এটাকে মেকানিক্যাল এনার্জিতে কনভার্ট করবে। সেটা ইন্ডাকশন মোটরের ক্ষেত্রে সত্য। ইন্ডাকশন মোটর কি করে? বাসায় যে এইগুলো আছে, তোমার মাথার উপরে যে ফ্যান আছে, এগুলো কি ইন্ডাকশন মোটর? তো এই মোটরগুলো কি করে? তুমি সুইচ অন করতেছো, এটা পাওয়ার নিচ্ছে লাইন থেকে, তাহলে সে রিসিভ করতেছে কি? ইলেকট্রিক্যাল এনার্জি। আর আউটপুট হিসেবে কি দিচ্ছে? সে নিজে রোটেট করতেছে, ফ্যান নিজে ঘুরতেছে, অথবা মোটর কি করতেছে? ঘুরে পানিটাকে নিচ থেকে উপরে তুলতেছে। তাহলে এইটা তখন হয়ে যাচ্ছে কি? মেকানিক্যাল এনার্জি। এটা কনভার্ট করতেছে। হ্যাঁ, রাশেদুলকে কিছু বলতে চাচ্ছ? মেসেজ দিছে দেখছি।
স্যার হুম স্যার আমরা যে স্যার ওই যে নরমালি আলোকসজ্জার জন্য যে জেনারেটরটা ইউজ করি তার তো ওটা দুইটা পার্ট থাকে, এক পার্টে ইঞ্জিন আর এক পার্টে থাকে টারবাইন। হুম হুম স্যার এরকম কি ইঞ্জিন ইঞ্জিনে ওই যে আমরা যে ফুয়েল গুলো দিই তারপর এখান থেকে একসাথে থাকবে না। তোমরা এমনিতে বাসা বাড়িতে যেগুলো ইউজ করো, নরমালি কারেন্ট চলে গেলে তোমরা বলো কি, এই ডিজেল ইঞ্জিনটা চালু করো নাকি? তোমরা তো input হিসেবে আমরা নরমালি signal দাও নাকি? জেনারেটর চালু স্যার নরমালি জেনারেটর বলা হয় স্যার। হ্যাঁ, তো জেনারেটর চালু করতে গেলে ইনপুট হিসেবে কি দাও? ওইখানে কি আর আমি ফুয়েল দিই স্যার। হ্যাঁ, ফুয়েল দেওয়া লাগে। ফুয়েল দিলে ওইটা হচ্ছে ইঞ্জিন। তোমরা বলো কিন্তু একটা দেখবা যে এই জিনিসটাতে তুমি ফুয়েল দিচ্ছ, ওই জিনিসটা ভালো মতো দেখলে দেখবা যে ওর গায়ে লেখা আছে ইঞ্জিন। স্যার ওই হ্যালো ইঞ্জিনের যে স্যার, আউটপুট ওইটা টারবাইন ঘুরায় নাকি? না, ইঞ্জিন ইটসেলফ হচ্ছে রোটেশন তৈরি করে কেমিক্যাল এনার্জিটাকে ইউজ করে। তার ভিতরে যে একটা এনার্জি আছে, আমরা হচ্ছে শক্তির নিত্যতা সূত্র পড়ছি না? শক্তির নিত্যতা সূত্র কি বলে? যে শক্তির কোনো শেষ নেই, সে শুধু একটা ফর্ম থেকে আরেকটা ফর্মে কি করে, চেঞ্জ হয়, তাই তো? তো তুমি যখন ডিজেল ইঞ্জিনে ফুয়েল দিচ্ছ, এই ফুয়েলের ভিতরে ইটসেলফ একটা কেমিক্যাল এনার্জি আছে, সেই কেমিক্যাল এনার্জিটাকে ইউজ করে মেকানিক্যাল এনার্জি প্রডিউস করে। স্যার এটা কি ওই অটো চক্রের মতো পিস্টন ঘুরায়? কোথায়? ইঞ্জিনের ভিতরে? জি স্যার। হ্যাঁ, এটার ভিতর তো অবশ্যই সেলফ মোটিভেশন, মানে এনার্জিটাকে ইউজ করে সে তো ঘুরাবেই, নালে সে যদি রোটেশন তৈরি না করে তাহলে তার সাথে যে জেনারেটরটা লাগানো আছে সেটা ঘুরবে কিভাবে? জি স্যার। জি স্যার। স্যার আমরা যে সোলার প্যানেল ব্যবহার করি সেখানে স্যার লাইট এনার্জিকে আমরা ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট করি, এটা কি ইঞ্জিন বলবো নাকি মোটর না, বলবো? এটা হচ্ছে স্ট্যাটিক ডিভাইস। শোনো, তোমাকে আমি সিম্পল কথা বলি, যে সমস্ত জিনিস হচ্ছে স্ট্যাটিক ডিভাইস এগুলো কখনোই মেশিন না। ওকে স্যার ট্রান্সফরমার, হ্যাঁ, ট্রান্সফরমার তো স্টেপ। আমি তোমাদের এই জিনিসগুলাই আসতেছিলাম, তোমরা জাস্ট বিয়ার পেশেন্স উইথ মি। আমি সব জিনিসে আস্তে আস্তে ডিসকাশনে আসবো। আমি জাস্ট হচ্ছে ন্যারো থেকে জিনিসগুলোকে আস্তে আস্তে এক্সপ্যান্ড করতেছি, তো তোমরা জাস্ট ওয়েট করো, আমি এই সব জিনিসে আসবো আস্তে আস্তে, ঠিক আছে? স্যার বাসাবাড়ি যে জেনারেটর কথা বলেন স্যার, ওইটার ক্ষেত্রে আমরা প্রথমে কেমিক্যাল এনার্জি ইউজ করলাম, মেকানিক্যাল এনার্জি পাইলাম, তো আমরা আউটপুটে তো সবসময় ইলেকট্রিক্যাল এনার্জি পাই, তো ওই ক্ষেত্রে মানে অন্য কোন ডিভাইস ব্যবহৃত হয় ওইটার সাথে, ইঞ্জিনের সাথে? না, তোমাকে আমি দাঁড়াও ব্লক আকারে দেখাই, তাহলে তোমার জন্য জিনিসটা ক্লিয়ার হবে। আচ্ছা, সবাই তো আমার এইটা দেখতে পারতেছো নাকি? জি স্যার। ইয়েস স্যার। আচ্ছা, এখানে দুইটা পোর্শন থাকে, একটা হচ্ছে ইঞ্জিন ই, আরেকটা হচ্ছে কি জেনারেটর, তাই তো? থ্রি ফেজও হইতে পারে বা ডিসি জেনারেটরও হইতে পারে। তা তুমি এখানে করো কি, যখনই এইখানে ফুয়েল দিলা তখন এটা ইনপুট হিসেবে নিচ্ছে কি কেমিক্যাল এনার্জি, তাই তো? ইয়েস স্যার। আউটপুট হিসেবে সে কি করবে, ঘোরা শুরু করলো, মেকানিক্যাল এনার্জিতে কনভার্ট হলো, তাই তো? তাহলে ইঞ্জিনের ইনপুট হচ্ছে কেমিক্যাল এনার্জি, আউটপুট পাইলো কি মেকানিক্যাল এনার্জি, তাই তো? এখন ইয়েস স্যার। শ্যাফটের সাথে জেনারেটরের শ্যাফটটা কি থাকে, কাপল করা থাকে। তো জেনারেটরের শ্যাফটটা যদি কাপল করা থাকে, যখনই এই ইঞ্জিনটা ঘোরা শুরু করলো তার সাথে সাথে জেনারেটরের শ্যাফটটাও কি করতে থাকবে, ঘুরতে থাকবে না, যেহেতু দুটো একসাথে কাপল হয়ে আছে। জি স্যার, মুভ করবে। হ্যাঁ, তাহলে এই মেকানিক্যাল এনার্জিটা তখন এই জেনারেটরের জন্য কি হলো, ইনপুট হয়ে গেল না? ইয়েস স্যার। জি স্যার, বুঝছি স্যার। হিসাবে তখন সে কি প্রডিউস করবে? ইলেকট্রিক্যাল এনার্জি। কথাটা কি ক্লিয়ার হয়েছে? জি স্যার, ক্লিয়ার। আচ্ছা আচ্ছা, তো আমরা তাহলে যেটা বললাম যে জেনারেটর, নরমালি জেনারেটরের আউটপুট যেহেতু ইলেকট্রিক্যাল এনার্জি, তাহলে আউটপুট এর যে ইলেকট্রিক্যাল এনার্জির যে নেচার, এটা এসি বা ডিসি হইতে পারে। তাহলে যদি আউটপুটের নেচারটা যদি এসি হয় তাহলে সেটাকে আমরা বলি অল্টারনেটর বা এসি জেনারেটর। সিমিলারলি আউটপুটটা যদি ডিসি হয় তাহলে সেক্ষেত্রে আমরা সরাসরি বলি ডিসি জেনারেটর। সিমিলারলি যখন আমরা মোটর নিয়ে কথা বলতেছি, তো মোটর নিয়ে কথা বলার সময় মোটরের ইনপুট হচ্ছে ইলেকট্রিক্যাল এনার্জি। এই ইলেকট্রিক্যাল এনার্জি যদি ডিসি টাইপ হয় তাহলে আমরা এই মোটরের টাকে বলবো হচ্ছে ডিসি মোটর,
আর এই মোটরের ইনপুটটা যদি এসি নেচারের হয় তাহলে সেই মোটরটাকে আমরা বলবো এসি মোটর। এখন স্বাভাবিকভাবেই তোমরা কোশ্চেন করছো, স্যার ট্রান্সফরমারটা কি জিনিস? এখন ট্রান্সফরমারের, এটা যদি আমার একটা ট্রান্সফরমার হয়, ট্রান্সফরমারের দুইটা উইন্ডিং থাকে, একটা থাকে হচ্ছে প্রাইমারি উইন্ডিং আর একটা থাকে হচ্ছে সেকেন্ডারি উইন্ডিং। এখন প্রাইমারিতে তোমরা কি করো, যে কোনো একটা সোর্সের সাথে এটাকে কানেক্ট করো। সোর্সের সাথে কানেক্ট করলে এখানে কি হয়, কারেন্ট ফ্লো করবে। এই কারেন্ট ফ্লো করার কারণে এখানে একটা ফ্লাক্স তৈরি হবে। এই ফ্লাক্সটা করে কি, সেকেন্ডারি উইন্ডিং কে যখন কাট করবে তখন সেকেন্ডারি উইন্ডিং এ একটা ভোল্টেজ জেনারেট হবে। এখন এই যে ভোল্টেজটা জেনারেট হলো, সেকেন্ডারিতে তুমি যদি একটা লোড লাগাও, লোড লাগাইলে তুমি যদি একটা লোড লাগাও তাহলে সেকেন্ডারিতে যেহেতু ভোল্টেজ ইনডিউস হচ্ছে, সেকেন্ডারিতেও একটা কারেন্ট ফ্লো করবে, যেহেতু সার্কিটটা ক্লোজড হইছে, তাহলে সেকেন্ডারিতে তুমি পাওয়ার পাবা। এখন আমার কথার উত্তর দাও, প্রাইমারিতে তুমি পাওয়ার যেটা দিচ্ছ সেটা কি ধরনের? ইলেকট্রিক্যাল পাওয়ার। ইলেকট্রিক্যাল, রাইট? স্যার আউটপুট Secondary যেটা তো পাচ্ছ সেটা কি ধরনের? সেটাও ইলেকট্রিক্যাল পাওয়ার। তাহলে কি এটা মেশিন হইলো? না স্যার, দ্যাট ইজ ডিভাইস। কি এটা মানে ইলেকট্রিক্যাল স্ট্যাটিক ডিভাইস? আমরা কি মেশিন বলতে পারি এটাকে? না স্যার। না স্যার মেশিন না। আচ্ছা নো স্যার। আচ্ছা, এটা নরমালি যেটা আমরা বলি সেটা হচ্ছে ট্রান্সফরমার ইজ এ স্ট্যাটিক ডিভাইস, ইটস নট এ মেশিন। তারপরও অনেক বইতে হচ্ছে এটাকে মেশিন হিসেবে বলা হয়, এটাকে বলা হয় স্পেশাল টাইপ অফ ইলেকট্রিক্যাল মেশিন। কিন্তু আমরা অ্যাকচুয়ালি যদি রিয়েল মেশিনের সংজ্ঞা থেকে জিনিসটাকে ডিরাইভ করতে চাই, তাহলে আমরা শুধুমাত্র বলতে পারি ট্রান্সফরমার ইজ এ স্ট্যাটিক ডিভাইস, ঠিক আছে, যেটা ইলেকট্রিক্যাল এনার্জিটাকে ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট করে, শুধুমাত্র ভোল্টেজ এবং কারেন্টের লেভেলটাকে চেঞ্জ করে, নাথিং এলস। তো এই জন্যই আমরা বলি যে ট্রান্সফরমার ইজ এ স্ট্যাটিক ডিভাইস, যার কাজ হচ্ছে প্রাইমারি ভোল্টেজ এবং সেকেন্ডারি ভোল্টেজকে বাড়ানো অথবা কমানো, সিমিলারলি কারেন্টটাকেও বাড়ানো অথবা কমানো, কিন্তু এটা কখনোই পাওয়ারটাকে এক ফর্ম থেকে অন্য ফর্মে চেঞ্জ করে না, ফ্রিকোয়েন্সিটাকেও চেঞ্জ করে না। তুমি একটা জেনারেটর যদি দেখো, জেনারেটরের ইনপুট কি? মেকানিক্যাল এনার্জি, এখানে থাকবে টর্ক, স্পিড। আউটপুট হিসেবে কি থাকবে? ইলেকট্রিক্যাল এনার্জি, এখানে আউটপুট হিসেবে থাকবে কি? ভোল্টেজ, কারেন্ট। তাহলে দুইটা ইনপুটের কোয়ান্টিটি এবং আউটপুটের কোয়ান্টিটি অল টুগেদার ডিফারেন্ট, রাইট? জি স্যার, ডিফারেন্ট। আমার কথা কি বোঝা যাচ্ছে? জি স্যার, বোঝা যাচ্ছে। ক্লাস কি খুব বোরিং লাগতেছে? না স্যার। না স্যার। আচ্ছা, যদি বোরিং লাগে আমাকে বলো, আমি এগুলোতে মাইন্ড করি না, ঠিক আছে? আমরা দরকার হলে 10 মিনিট 5 মিনিট ব্রেক নেব, নিয়ে আবার শুরু করব, কোনো সমস্যা নেই। আর আমি তো বলছি, আমার ক্লাসে মানে কোনো পড়া রিলেটেড কোনো জিনিসে আমি তোমাদের সাথে লিবারাল, আমি সব জিনিস জানি না, জানলে যেটা জানি না সেটা জেনে তোমাদেরকে জানানোর চেষ্টা করব। হ্যাঁ বলো, কেউ মনে হয় কোশ্চেন করতেছিলে? স্যার স্ট্যাটিক ডিভাইসের ডেফিনিশনটা কি হবে স্যার? স্ট্যাটিক ডিভাইসের ডেফিনিশন হচ্ছে যেটা মানে যেটার ভিতরে কোনো মুভমেন্ট নাই, যেটা পারে না, স্ট্যাটিক। স্ট্যাটিক মানে কি? আমাদের ইয়েটা যদি এনার্জিটা যদি স্থির স্যার। তারপর আমরা ইঞ্জিন বলতে পারবো না, সেটা ইয়ে হবে। কথাটা বুঝি নাই। বলতেছে আমাদের এনার্জি যদিও কনভার্ট করে এক ফর্ম থেকে অন্য ফর্মে, তারপরেও সেটা ইয়ে হইতে পারে আর কি, মানে ডিভাইস হইতে পারে নাকি? হ্যাঁ অবশ্যই, তোমার হচ্ছে পিভি প্যানেল ইটসেলফ এটা একটা স্ট্যাটিক ডিভাইস, তাই না? সে কি করছে? ফোটনিক এনার্জিটাকে সে ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট করতেছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার মেশিন হতে হলে তো তার মধ্যে একটা গুণমান অংশ থাকতে হবে, যেহেতু ট্রান্সফরমার কোনো গুণমান অংশ নাই, এর জন্য ট্রান্সফরমারকে মেশিন বলা যেতে পারে না, এমন কিছু হতে পারে না স্যার? আমি তো বলতেছি, যদি তুমি মেশিনের সংজ্ঞা হিসেবে দেখো
তাহলে ট্রান্সফরমার কখনোই মেশিন না, এটা একটা স্ট্যাটিক ডিভাইস। তারপরেও বইতে, অনেক বইতে এটাকে হচ্ছে স্পেশাল ফর্ম অফ মেশিন বলে, ঠিক আছে? তা এটার আসলে কোনো মানে যুক্তি আমার কাছে মানে প্রতীয়মান হয় না আর কি, কারণ আমি যতটুকু দেখছি তাতে সংজ্ঞার উপর বেসিস করে। তোমাদেরকে একটা মজার ঘটনা বলি, আমি যখন 2010-এ প্রথম হচ্ছে এখানে জয়েন করলাম, জয়েন করার পরে আমাদের একটা গ্রুপ ছিল, এনার্জি গ্রুপ। এখানে মানে বিভিন্ন দেশের প্রফেসররা থেকে অনেক কিছু ছিল, IEEE এর একটা গ্রুপ ছিল। তা এখানে আমেরিকান একজন প্রফেসরকে আমি জিজ্ঞাসা করছিলাম, এই তোমার যে সেম কথা মানে যে কোশ্চেনটা তুমি জিজ্ঞাসা করলে, এই জিনিসটা জিজ্ঞাসা করছিলাম যে আমরা তো ট্রান্সফরমারটাকে হচ্ছে অনেকে বলে মেশিন, অনেকে বলে মেশিন না, তা তোমার মতামতটা কি? তো উনি আমাকে যেটা বলছিলেন যে মাহফুজ, আমি হচ্ছে 25 বছর মানে শিক্ষকতা করতেছি, আমি জীবনে কোনোদিন শুনি নাই যে ট্রান্সফরমার ইটস এ মেশিন, ঠিক আছে? তো মানে তুমি যদি মানে একদম জেনারেলাইজড ওয়েতে থিঙ্ক করো, তাহলে ট্রান্সফরমার কে তুমি কখনোই মেশিন বলতে পারবা না, এটা হচ্ছে স্ট্যাটিক ডিভাইস। তাহলে তোমার প্রশ্ন আসতে পারে যে স্যার, তাহলে ট্রান্সফরমার যদি মেশিনই না হয়, তাহলে মেশিনের ভিতরে আমরা পড়তেছি কেন, তাই না? এই কোশ্চেনটা তো আসা স্বাভাবিক যে স্যার ট্রান্সফরমার তো জি স্যার। মেশিনের ভিতরে আমরা পড়তেছি কেন, তাই না? জি স্যার, এই প্রশ্নটাই মাথায় ঘুরতেছিল। হ্যাঁ, তো তাহলে মেশিনের ভিতরে আমরা এই জন্যই পড়তেছি কারণ এই যে জেনারেটর, মোটর যে প্রিন্সিপালে কাজ করে, ফ্যারাডেস ল অফ ইন্ডাকশন স্যার। ল অফ ইন্ডাকশন, তাই না? এই ফ্যারাডেস অফ ল অফ ইন্ডাকশন কি বলে যে কোন জায়গায় ভোল্টেজ যদি ইনডিউস হইতে হয়, তাহলে অবশ্যই তোমাকে কি হইতে হবে? ফ্লাক্স অথবা চেঞ্জ হতে হবে, পরিবর্তন হওয়া লাগবে, তাই নয় কি? ফ্যারাডেস লস অফ ইলেক্ট্রোম্যাগনেটিক ইন্ডাকশন কি বলে যে কোন জায়গায় যদি ভোল্টেজ ইনডিউস হইতে হয়, তাহলে সেখানে কি হইতে হবে? ফ্লাক্সের চেঞ্জ হইতে হবে, তাই না? ইয়েস স্যার। আচ্ছা, তোমার ডিসি মোটর, আমি জানি এখানে অনেকে ইলেকট্রনিক্স এর ব্যাকগ্রাউন্ডে ছাত্ররা আছো, তাদের যদি বুঝতে সমস্যা হয় তোমরা আমাকে ফ্রিলি কোশ্চেন আস্ক করো। হ্যাঁ, আমি জাস্ট আজকের ক্লাসটা হচ্ছে জেনারেলাইজ হচ্ছে ডিসকাশনের জন্য রাখছি, যাতে প্রিলিমিনারি যেই ডেফিনিশন গুলো আছে তোমাদের কাছে ক্লিয়ার হয়, ঠিক আছে? নেক্সট ক্লাস থেকে আমরা আরো ডিপে যাওয়ার চেষ্টা করব। তো ইন্ডাকশন জন্য কি শুধু ফ্লাক্স পরিবর্তনের মাধ্যমে ইন্ডাকশন পসিবল, নাকি ফ্লাক্সকে স্থির রাখে পরিবাহীকে ঘোরানোর মাধ্যমেও ইন্ডাকশন পসিবল? আমি আসছি, তোমার এই এক্সাক্ট সেম জিনিসটাই আমি ইয়েতে আসছিলাম। আচ্ছা, তোমার কথা অনুসারেই বলি। ফর এক্সাম্পল, মনে করো এটা একটা চৌম্বক, এটার একটা নর্থ পোল আছে, এখানে একটা সাউথ পোল আছে। এটার মাঝখানে তুমি যদি একটা কন্ডাক্টরকে, এখানে ধরো একটা কন্ডাক্টর আছে, এই কন্ডাক্টরকে এইদিকে এবং এই কন্ডাক্টরকে এইদিকে ঘুরাও, তাহলে কি ফ্লাক্সের চেঞ্জ হবে? জি স্যার, হবে না। কি হবে? ফ্লাক্সের কোনো চেঞ্জ হবে না স্যার। কেন হবে না? চেঞ্জ তো হওয়ার কথা। চেঞ্জ তো হবে স্যার, মাঝখানটা হচ্ছে স্যার ফ্লাক্স যাওয়া আসার পথ, ওখানে যদি আমরা কোনো কিছু বাধা দিই এবং ঘোরাই তাহলে তো অবশ্যই চেঞ্জ হবে স্যার। রিলেটিভ মোশন থাকতে হবে এদের ভেতর। হ্যাঁ, আমি ওই কথাটাই বলতেছিলাম। ধরো তুমি এখানে, তোমার এখানে নর্থ পোল আছে, আমি একটু 3D আঁকাই, আর তোমার এখানে ধরো সাউথ পোল আছে, তাহলে এই নর্থ পোল থেকে ফ্লাক্স জেনারেট হবে, সাউথ পোলে যে ফ্লাক্স ঢুকবে, তাই না? এরকমই তো হওয়ার কথা নাকি? জি স্যার। আচ্ছা, এখন একটা কন্ডাক্টর ধরো এখানে ছিল, তুমি এটাকে এইদিকে নিয়ে যাচ্ছ, তাহলে এই কন্ডাক্টরটা যখন এইদিকে যেতে থাকবে তখন কি সে একটা ফ্লাক্স কাট করলো, তারপরে এইদিকে গেলে 2টা ফ্লাক্স কাট করলো, এখানে গেলে 3টা ফ্লাক্স কাট করলো, এখানে গেলে 4টা ফ্লাক্স কাট করলো, তাহলে কি তার ফ্লাক্সের চেঞ্জ হবে না? কন্ডাক্টরের সাপেক্ষে পরিবর্তন হচ্ছে। কি কন্ডাক্টরের সাপেক্ষে পরিবর্তন হচ্ছে ফ্লাক্সের।
ফ্লাক্স ফ্লাক্স তো এখানে স্থির, তুমি ফ্লাক্স তো চেঞ্জ করছো না, চেঞ্জ করছো কি কন্ডাক্টরের পজিশনটা চেঞ্জ করছো। স্যার রিলেটিভলি চিন্তা করলে তো স্যার কন্ডাক্টরের সাপেক্ষে ফ্লাক্সের পরিবর্তন ঘটছে না স্যার? দুইটাই ঠিক আছে, কিন্তু এখানে তো ফ্লাক্সটা তোমার স্থির আছে না, জি স্যার। তোমার কন্ডাক্টরটা মুভ করছে, তার মানে এখানে তোমার ফ্লাক্স হচ্ছে স্টেশনারি আর কন্ডাক্টরটা হচ্ছে কি মুভিং, তাই তো? জি স্যার। আচ্ছা, আমি যদি এখন এই দিকে না যে আমি যদি এই ফ্লাক্সের প্যারালালি যেতে থাকি, তাহলে কি আমার ফ্লাক্সের চেঞ্জ হবে? নো স্যার। নো স্যার। নো স্যার। কেন? একই ফ্লাক্সই আমি সবসময় কাট করতেছি, তাই না? জি স্যার, কোনো রিলেটিভ মোশন নেই। রিলেটিভ মোশন না, তুমি এই জিনিসটাকে ধরো, এটা এ নম্বর ফ্লাক্স, এটা বি নম্বর ফ্লাক্স, এটা সি নম্বর ফ্লাক্স, এটা ডি নম্বর ফ্লাক্স। তুমি যখন এই ফ্লাক্সের সাথে লম্বভাবে মুভ করতেছিলা, তখন কি তুমি প্রথমে এ ফ্লাক্স কাট করলে, তারপরে বি ফ্লাক্স, তারপরে সি ফ্লাক্স, তারপরে ডি ফ্লাক্স, তাহলে কি হলো? তুমি 4টা ফ্লাক্সই কাট করলে, তাহলে কি তোমার ফ্লাক্সের ম্যাগনিটিউড চেঞ্জ হলো না? জি স্যার, চেঞ্জ হবে। জি স্যার। কিন্তু তুমি যদি এই এ ফ্লাক্সের সাথে প্যারালালি যাইতে থাকো, যেটা বললাম সেকেন্ড টাইমে, তাহলে কি হচ্ছে? সবসময় তুমি কি করছো? এ ফ্লাক্সটাকেই কাট করছো, তাহলে কি তোমার সাপেক্ষে ফ্লাক্সের চেঞ্জ হলো? না স্যার। না স্যার। তাহলে এখান থেকে আমরা একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে আসলাম, সেটা হচ্ছে যদি আমার কোনো কন্ডাক্টরে ভোল্টেজ ইনডিউস হতে হয়, তাহলে এই যে d∅/dt এটার জন্য এই ফ্লাক্সের সাথে প্যারালালি আমার কন্ডাক্টর নিয়ে গেলে কি চলবে? না স্যার। কিভাবে নিয়ে যেতে হবে? পারপেন্ডিকুলারলি। পারপেন্ডিকুলারলি নিয়ে যেতে হবে। তাহলে যদি এই ফ্লাক্সের চেঞ্জ হতে হয়, তাহলে আমার কন্ডাক্টরটাকে সবসময় কি করতে হবে? ফ্লাক্সের সাথে পারপেন্ডিকুলারলি হচ্ছে কি করতে হবে? মুভ করাইতে হবে। এই কথাটা ক্লিয়ার হলো কিনা সবার কাছে? জি স্যার, ক্লিয়ার। ক্লিয়ার হয়েছে? জি আচ্ছা, স্যার। তাহলে এইখানে হলো- স্যার, এখানে একটা কনফিউশন ছিল স্যার। হ্যাঁ বল। স্যার আপনি যে বললেন ওই প্যারালালি নেওয়া যাবে না, হুম তো প্যারালালি নিলে আমি ইনডিউস ভোল্টেজ পাবো না সেখানে। হুম তো বিষয়টা স্যার ফ্লাক্সের যে অনেকগুলো ফ্লাক্স তো থাকবে, আমি যদি এ ফ্লাক্সের প্যারালালে চলা শুরু করি হুম, এন পোলের দিকে, হুম, তো স্যার নরমালি ফিল্ডের স্ট্রেংথ তো সব জায়গায় সমান থাকে না। হুম, আবার মাঝখানে একেবারে আমরা যেটা বলি এমএনএ বা এমএনএ বলি, ম্যাগনেটিক নিউট্রাল এক্সিস বলি, হুম, ওইখানে ফিল্ডের স্ট্রেংথ একেবারে জিরো থাকে। হুম, তো আমি যদি এন এর দিকে মুভ করা শুরু করি, তাহলে তো ফিল্ডের স্ট্রেংথ স্যার সেদিকে বাড়বে। সুতরাং আমরা এ যে ফ্লাক্সটা পাচ্ছি, হুম। ওই ফ্লাক্সের স্ট্রেংথটা স্যার এন পোলের দিকে বেশি থাকবে এন এর স্ট্রেংথ। তো আমি তো স্যার নাড়াচাড়া করলে তো স্ট্রেংথের একটা ডিফারেন্স আসবে সেখানে। না, তুমি যে কথাটা বলতেছো এটা সঠিক না। আমি তোমার জিনিসটা এক্সপ্লেন করি। এটা নর্থ পোল, এটা সাউথ পোল। তো তুমি যেটা বলতেছো স্যার যে স্যার আমার তো নর্থ পোল থেকে এরকম ফ্লাক্স বের হইতেছে, তাহলে এই জিনিসটা এখানে দেখা যাচ্ছে যে যখন আমি এই জায়গাটায় আসতেছি তখন আমার ফ্লাক্সের ডেনসিটিটা বেশি, এখানে কম, আবার এখানে বেশি, এরকমই তো ঘটনা তুমি যেটা বললে, তাই তো? জি স্যার। আচ্ছা, এইটা তুমি যেটা বলতেছো এটা এই জায়গাটাই ঘটে না, এই জোনে এটা একই রকমই থাকবে। ঘটনা যেটা ঘটে যখন এই পোলের বাইরের দিকে চলে যাবা, তখন ফ্লাক্সের আধিক্যটা কমতে থাকে, যেটাকে আমরা ফ্রিঞ্জিং ফিল্ডস বলি। আমার কথাটা কি বোঝা গেছে? জি স্যার, সেটা তো স্যার আরেকবার একটু রিপিট করলে ভালো হতো। কি? আরেকবার যদি রিপিট করতেন কথাটা। আমি যেটা বলতেছি সেটা হচ্ছে, তুমি ধরো এখানে একটা নর্থ পোল আছে, আমি 3, তাহলে এই নর্থ পোল থেকে যে ফ্লাক্স গুলো বের হচ্ছে সাউথ পোলের দিকে, ঠিক আছে? এখানে যদি আমার সাউথ পোল থাকে, তাহলে যে কয়টা ফ্লাক্স বের হচ্ছে এটা, সেই কয়টা ফ্লাক্স এই সাউথ পোলের ভিতরে যাবে। কারণ তুমি এটা সহজ কথা চিন্তা করো, তোমার মাঝখানে এয়ার আছে মানে কি ওইখানে বাধা আছে, তাই নয় কি? তুমি দুইটা চুম্বক যদি পাশাপাশি রাখো, দুইটা চুম্বক সবসময় একটা আরেকটার সাথে লেগে যেতে চাই কেন? কারণ সে মাঝখানে যে এয়ারের বাধাটা আছে সেটাকে সবসময় কি করতেছে? ওভারকাম করতেছে। তো তোমার যখনই দুইটা ম্যাগনেটকে তুমি পাশাপাশি রাখবা, এইখান থেকে নর্থ পোল থেকে যে ফ্লাক্স গুলো উৎপন্ন হচ্ছে তার বেশিরভাগ ফ্লাক্স গুলোই সাউথ পোলে সোজাসুজি চলে আসবে।
কিছু ফ্লাক্স থাকে যেটা বাঁকা পথে যায়, এবং যেহেতু এই বাঁকা পথে যেতে গেলে একটা জিনিস চিন্তা করো, একটা জিনিস যেটা সোজাসুজি গেলে কম ডিস্টেন্স অতিক্রম করতে হয়, বাঁকা পথে গেলে অনেক বেশি ডিস্টেন্স অতিক্রম করতে হয়। কোন সাধারণ ফেনোমেনা তুমি কি এরকম দেখছো যে সোজা পথে কম সময় লাগে এটা না যে বাঁকা পথে গেছে? তুমি একজন একটা গন্তব্যস্থল থেকে আরেকটা গন্তব্যস্থলে যাইতে যাচ্ছ, তুমি কি নরমাল কোনো কন্ডিশনে এটাকে বাঁকা পথে যাওয়ার চেষ্টা করবা? না স্যার, কখনোই না। তারপরেও এই ফেনোমেনাটা ঘটে, কিন্তু এই ফেনোমেনাটা খুবই নেগলিজিবল as compared to the flux inside this region. স্যার যদি কিছু না মনে করতেন, এখানে এম এর ডেফিনিশনটা আমরা একটু কিভাবে দেবো যদি বলে দিতেন একটু। কি আবার বলো? এমএনএ, ম্যাগনেটিক নিউট্রাল অ্যাক্সিস। ম্যাগনেটিক নিউট্রাল অ্যাক্সিস, আচ্ছা, এটা নর্থ পোল তাই তো? জি স্যার। আর এটা তোমার, সরি দাঁড়াও, এটা সাউথ পোল নাকি? জি স্যার। আচ্ছা, ফ্লাক্স সবসময় বের হয় কি হবে, এই নর্থ পোল দিয়ে বের হয়ে সাউথ পোলে ঢুকবে স্যার। সাউথ পোলে ঢুকবে তাই তো? হ্যাঁ, আর ইন্টারনালি স্যার S2N। এরকমই তো হওয়ার কথা নাকি? জি স্যার, জি স্যার। আচ্ছা, তাহলে তুমি এই জায়গাটায় যখন যাবা বা এই জায়গাটায় যখন যাবা তখন কি হচ্ছে, ফ্লাক্সটা সর্বাধিক পাচ্ছ তাই তো? আর তুমি যখন এখানে যাচ্ছ তখন ফ্লাক্সটা কি পাবা, লেস পাবা, বা এই জায়গাটায় তুমি কোনো ফ্লাক্সই পাচ্ছ না তাই তো? স্যার এখানে স্যার আমরা এই ফিগার যদি না দেই স্যার, আমরা একেবারে বাম পাশে লেফট স্যার, টপ লেফট টপ, এটা এই ফিগারের দিকে চিন্তা করি। হ্যাঁ, লেফট টপ স্যার। এই- ওইটা না স্যার, তার বাম পাশে, একেবারে বাম পাশে স্যার, এটা মোস্ট লেফট। এইটার কথা বলতেছো? স্যার আমি কিছু দেখতে পাচ্ছি না, কোনটা আইডেন্টিফাই করতেছেন? স্ক্রিন তো শেয়ারে দিয়ে জি স্যার, কিন্তু আইডেন্টিফাই করতে পারছি না স্যার, একেবারে। স্যার আপনার কার্সারটা সহজে দেখা যাচ্ছে। জি স্যার, হ্যাঁ, জি স্যার এটাই, জি স্যার এটা। স্যার এইখানে ম্যাগনেটিক নিউট্রাল অ্যাক্সিস হবে সাউথ আর এন এর একেবারে মিডলে হবে একেবারে। না না না, একেবারে ভুল। ম্যাগনেটিক নিউট্রাল অ্যাক্সিস হচ্ছে এইখানে হবে। এখানে দুইটা ম্যাগনেট সম্ভবত। না না না, ম্যাগনেট একটাই, কিন্তু ম্যাগনেট নিউট্রাল অ্যাক্সিসটা আমি স্যার, নিউট্রাল অ্যাক্সিস তো স্যার আমরা জানি যখন টু পোল হয় সেক্ষেত্রে তো স্যার ম্যাগনেটিক নিউট্রাল অ্যাক্সিস একটাই হয়। এখানে তো ম্যাগনেটিক নিউট্রাল অ্যাক্সিস দুটো দেখাচ্ছেন আপনি। আচ্ছা, নতুন তোমাকে জিনিস বলি, তুমি এখানে এই জিনিসটা দেখতেছো তাই না? তুমি এটা দেখে কনফিউজড হচ্ছ, এটা নর্থ পোল, এটা সাউথ পোল তাই তো? জি স্যার। জিনিসটা কিন্তু মেশিনের ভিতরে এইভাবে কানেক্টেড। স্যার আমরা যে কন্ডাক্টর গুলো বসাই সেগুলো তো এই আউটার যে ম্যাগনেটিক ফিল্ড গুলো আছে সেগুলোকে তো কাট করবে না স্যার। তুমি ম্যাগনেটিক কন্ডাক্টর বসাও হচ্ছে এই জায়গাটায়। স্যার এটা তো ফিল্ড কয়েল। হ্যাঁ, তো আমি তো ফিল্ড কয়েলের কথাই বলতেছি। তুমি কন্ডাক্টর যখন বসাও, জি স্যার। আমি তোমাকে 3D তে আঁকাই বলতেছি, তো ধরো তুমি এখানে নর্থ পোল আছে তাই তো, এখানে সাউথ পোল আছে, তোমার কয়েল থাকে কোথায়, এরকম জায়গায় তো। ধরো এখানে যদি আর্মেচার থাকে, এই আর্মেচারে জি স্যার, জি স্যার। থাকে কয়েল থাকে তাই তো? জি স্যার। এখন তুমি দুইটা জিনিস চিন্তা করো, একটা হচ্ছে এখানে আর একটা হচ্ছে এইখানে। তুমি যখন আগে এখানে ফ্লাক্স তৈরি করতে হবে, এখানে ফ্লাক্স তৈরি না করলে তো আর তুমি এই কন্ডাক্টরে কাট করবে না তাই না? জি স্যার। তাহলে তুমি যখন এখানে করো কি, তুমি এখানে একটা কারেন্ট দাও এবং এই নর্থ পোলের আন্ডারে কারেন্টটাকে এমন ভাবে পেঁচাও, আর সাউথ পোলের আন্ডারে জিনিসটাকে ঠিক উল্টাভাবে পেঁচাও, যাতে সেম কারেন্টের জন্য এখান থেকে ফ্লাক্স বের হয়
আর সাউথ আর এখান থেকে এন্টার করে ফ্লাক্সটা চলে যায়। এন্টার করে স্যার। জি স্যার। আচ্ছা, এই ঘটনা যখন ঘটে তখন এই ফ্লাক্সটা এখান দিয়ে এসে এখানে ঢুকে এখানে কি শেষ হয়ে যাবে? না স্যার, ওটা তো লুপ কমপ্লিট করবে স্যার। হ্যাঁ, তো তাহলে জিনিসটা করে কি, তখন এই দিক থেকে আবার রিটার্ন ব্যাক করে। আমার কথা কি বোঝা গেল? জি স্যার, স্যার এটা বুঝলাম স্যার। কিন্তু ম্যাগনেটিক নিউট্রাল অ্যাক্সিস স্যার তো দুইটা পোলের ক্ষেত্রে একটা হওয়া পসিবল, একটাই হয় স্যার। হ্যাঁ, তো ম্যাগনেটিক নিউট্রাল অ্যাক্সিস বলতে তুমি কোন অংশটাকে বোঝাচ্ছ? ম্যাগনেটিক নিউট্রাল অ্যাক্সিস হচ্ছে তুমি এইটাকে বোঝাচ্ছ, তাই তো? জি স্যার, একেবারে মাঝখানের পয়েন্ট, হ্যাঁ, মাঝখান বরাবর। সেটা নিউট্রাল হবে কোন জায়গায়? এই সমস্ত জায়গায়, এই জায়গাটাই না। স্যার ওই জায়গাটা আমি যদি হিসাব করি একেবারে মাঝখানে, হুম স্যার মাঝখান থেকে একটু চিন্তা করি যে স্যার যদি ডান দিকে আমরা সরে যাই হুম তাহলে এস পোলের আধিক্য বেশি আর এন পোলের আধিক্য কম। শোনো, তুমি যে কন্ডাক্টর গুলো রাখো, ঠিক আছে, এই যে কন্ডাক্টর দেখছো না, এই যে এখানে যেটা আছে, জি স্যার। এই কন্ডাক্টর গুলো কি তোমার এই পোলের বাইরে থাকে? এখানে থাকে, এখানে থাকে? না স্যার। কেন থাকে না? কারণ স্যার আমরা যে স্যার আউটার যে হ্যালো, স্যার শুনতে পাচ্ছেন স্যার? হ্যাঁ বলো। স্যার ওই যে আউটার যে লুপ গুলা কভার করতেছে যেই ফ্লাক্স গুলা, স্যার হুম। ওইগুলোর স্ট্রেংথ বা স্ট্যামিনা কম থাকে বা কম হয়। হ্যাঁ, এই জায়গাটায় সে আসলে কোনো ফ্লাক্সই পাবে না, তাই না? জি স্যার, জি স্যার, স্ট্রেংথ বা ওইটার কোনো ওগুলোর কোনো স্ট্রেংথ নাই আর কি। এই জায়গাটায় কোনো স্ট্রেন্থই থাকবে না। তাহলে যদি স্ট্রেন্থ না থাকে এখানে আমার কন্ডাক্টর দিয়ে লাভটা কি? তার মানে যে সমস্ত জায়গায় আমার ফ্লাক্সের স্ট্রেন্থটা বেশি থাকবে, এই জন্য এর ভিতরে আমি শুধুমাত্র কন্ডাক্টর গুলোকে রাখবো। এটাই কি ইলেকট্রিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে হওয়া উচিত না? জি স্যার, এটাই হয় স্যার। আমি তো ওইটাই বলতেছি। নর্মালি তুমি যদি মেশিনকে খোলো, মেশিনের পোলগুলো থাকে এইরকম, এর ভিতরে কন্ডাক্টর থাকে। কন্ডাক্টর যাতে এই যে রিজনটা আছে এবং এই যে রিজনটা আছে এর বাইরে না যায়। এটাকে কেন কার্ভ করা হলো? স্যার কার্ভ করার কারণ হচ্ছে স্যার যাতে সবগুলো ফিল্ড যেন মানে প্যারালালে ইনজেক্ট করতে পারে এন্ড টু এস থেকে। আচ্ছা, আর যেগুলো আউটার লুপ কভার করবে সেটা যেন স্যার আউটার লুপ কোনো কভার নাই করতে পারে। তুমি এই যে নর্থ পোল, এটা সাউথ পোল, এখানে যদি একটা গোল অংশ রাখো, এখানে ইয়ারের জি স্যার, জি স্যার, এটা একটা বিষয় স্যার। আমরা যদি এটাকে জি স্যার, আমরা যদি এটাকে প্লেন করে ফেলি তাহলে তো অনেক জায়গাটুকু তো স্যার এয়ার পাবে, বেশি অংশ এয়ার পাচ্ছে। ইয়ার বেশি, কেন ইয়ার বেশি, তাই না? তাহলে কি হবে? এই জায়গাটায় কনসেন্ট্রেটেড হবে, যেটা তুমি আগে বলতেছিলে, তাই তো? জি স্যার। স্যার আমি কি আরেকটু বলতে পারি স্যার? বলো। স্যার এইখানে আমরা যে এমএনএ নিয়ে কথা বলতেছিলাম যে ম্যাগনেটিক নিউট্রাল অ্যাক্সিস, স্যার এটা এমএনএ স্যার আমি যেভাবে বুঝি আরেকভাবে বোঝার উপায় আছে। একটা কয়েলকে আমরা হরাইজন্টাল রাখলাম, তো হরাইজন্টাল থেকে যখন আমি ক্লকওয়াইজ ঘোরানো শুরু করব, ঘুরতে 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 যখন একেবারে পারপেন্ডিকুলার চলে আসবে তখন স্যার এতে ইনডিউসড ইএমএফ কিন্তু জিরো। তার মানে স্যার আমি যেটাকে এমএনএ বলতেছি ম্যাগনেটিক নিউট্রাল অ্যাক্সিস, তার নাম অনুসারে কিন্তু স্যার এই ফেনোমেননটা মিলে যায়। কিন্তু তুমি যে জিনিসটা বলতেছো এটা ডিসি মেশিনের মানে খুব বেসিক একটা প্রিন্সিপাল, এবং তোমাদের মাজার স্যার এই জিনিসগুলোকে কভার আপ করবে। আমি তোমাকে সিম্পল ওয়েতে যে জিনিসটা বলি, আমি তোমাকে বলছি কিছুক্ষণ আগে বলছি না যে এই ছবিটা যদি দেখো, এখানে বলছি কি তোমার ফ্লাক্সের যেদিকে ডাইরেকশন তার সাথে তোমার মুভমেন্ট কোন জায়গায় হইতে হবে? সবসময় পারপেন্ডিকুলার হইতে হবে, তাই না? জি স্যার। অ্যাকচুয়ালি মেশিনের ক্ষেত্রে আমি যদিও ডিসি মেশিন তোমাদের পড়াবো না, তারপরেও বলি, তোমার ভোল্টেজের যে ইকুয়েশনটা আছে সেটা হচ্ছে বিএলভি সাইন থেটা, ঠিক আছে? যেখানে থেটাটা কি অ্যাকচুয়ালি? থেটাটা হচ্ছে তোমার ফ্লাক্সের ডাইরেকশন এবং তোমার মুভমেন্ট যেটা আছে তার ভিতরকার অ্যাঙ্গেল,
আমার কথাটা কি ক্লিয়ার হলো? জি স্যার, বুঝতে পারছি। এখন তুমি যদি একটা কয়েলকে নিচে রাখো, তোমার কথা অনুসারেই আসি, এইখানে রাখো, এইখানে রাখো, এইখানে রাখো, আর এইখানে রাখো, 4টা জায়গায় রাখো। মনে করো তোমার কথা অনুসারেই এইভাবে ঘুরতেছে জিনিসটা। তাহলে এই অবস্থায় এর বেগটা কোন দিকে থাকবে? এই বিন্দুতে অঙ্কিত স্পর্শক বরাবর। তাহলে সে কি এইটা এবং এইটা দুইটার সাথে কি অ্যালাইন্ড না? জি স্যার, তখন তো তখন থিটার মান কত? 0 ডিগ্রি। জি স্যার, sin 0 ডিগ্রি মান কত? তখন তো স্যার ইনডিউস ইএমএফ এর মান 0 হবে। আচ্ছা, স্যার তাহলে স্যার এই পজিশনে যখন আমি এটার মান দিলাম থিটা ইকুয়ালস টু 0, 0 ডিগ্রিতে তোমার ভোল্টেজ ইনডিউস হচ্ছে 0। এই জিনিসটাই ঘুরে যখন এই পজিশনে আসলো, তখন এর ডাইরেকশন কি উপরের দিকে নাকি? জি স্যার। তাহলে এই দুটার মাঝখানে অ্যাঙ্গেল কত? 90 স্যার। তাহলে থিটার মান যখন 90 ডিগ্রি, তখন তুমি পাচ্ছ কি? sin 90 এর মান কত? 1। জি স্যার। তখন তুমি কি পাচ্ছ? ম্যাক্সিমাম ভোল্টেজটা পাচ্ছ নাকি? আমি একাই আছি। দুপুরে না, অল টাইমে চলবে। হ্যাঁ, কোনো সমস্যা কারোর? স্যার সবাই স্যার বোরিং হয়ে যাচ্ছে স্যার। বোরিং হয়ে যাচ্ছে? জি স্যার। মানে একটা বিষয় নিয়ে স্যার এত পেছানো স্যার, আমরা তো স্যার ক্লাসের জন্য বসে আছি স্যার। একটা বিষয় নিয়ে স্যার এরকম ভাবে একজন স্টুডেন্ট স্যার পেছাচ্ছে স্যার, 120টা পোলাপান বসে রয়েছে স্যার। আচ্ছা, এটা তো এগুলা বলে স্যার, এগুলা ক্লাস শেষে করলে ভালো হতো স্যার, ক্লাসের শেষের দিকে। স্যার তার উপরে স্যার এই পয়েন্টার ঘুরছে না, যার কারণে বোঝা যাচ্ছে না স্যার যে কোনটা কি বলছেন, এটা আর কি অনেক ঝামেলা হচ্ছে স্যার। স্যার কার্সরটা দেখা যাচ্ছে না। এগুলা দেখা যখন লিখছেন তখন শুধুমাত্র দেখা যাচ্ছে, কিন্তু যখন লিখছেন না তখন আপনার পয়েন্টার দেখা যাচ্ছে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমি তোমরা আগে বললে আরো জিনিসগুলো ইয়ে হতো, আমি তাহলে লিখে তোমাদের কি করতে পারতাম। আচ্ছা, জাস্ট আমি 2টা মিনিট ওর কথাটা শেষ করে ফেলি। তো তুমি হচ্ছে তোমাদেরকে যখন মানে মাজার স্যার পড়াবে তখন জিনিসগুলো আর একটু বেশি ক্লিয়ার হবে। তুমি যদি এই জায়গাটাই থাকো, এখান থেকে ঘুরে যদি এখানে আসো, তাহলে তোমার ভেলোসিটি হচ্ছে এই ফ্লাক্সের সাথে প্যারালাল, তখন আবার 0-তে পাবা। যখন এখানে আসবা তখন এইটার স্পর্শক হইতেছে এই ফ্লাক্সের সাথে আবার 90 ডিগ্রি, -90 ডিগ্রি, সেজন্য তুমি নেগেটিভ দিকে ভোল্টেজ পাবা। তো নরমালি তুমি এখান থেকে যেটা মানে আমার কনক্লুশনে যেটা আসার কথা ছিল সেটা হচ্ছে যে যখনই তুমি ফ্লাক্সের থেকে লম্বভাবে যাবা তখনই তুমি ভোল্টেজটা ম্যাক্সিমাম পাবা, আর যখনই তুমি লম্ব না যে প্যারালালে যাবা তখন তোমার ভোল্টেজটা 0 ডিগ্রিতে বা 0 পাবা। আমি যে জিনিসটাই মানে কোথায় লাস্টে শেষ করছিলাম, আচ্ছা, ফ্যারাডেস লস অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। ট্রান্সফরমার কেন আমরা মেশিনের ভিতরে পড়ি? তো ফ্যারাডেস লস অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের যে ইকুয়েশনটা ছিল, সেই ইকুয়েশনটা ছিল v = d∅/dt। তার মানে কোন জায়গায় যদি আমার ভোল্টেজ ইনডিউস হইতে হয়, তাহলে এই ভোল্টেজটা ইনডিউসের জন্য আমার ফ্লাক্সের চেঞ্জ থাকতে হবে। ডিসি জেনারেটরের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে তোমার ম্যাগনেটিক ফিল্ড যেটা আছে, ম্যাগনেটিক ফিল্ডটা থাকে স্থির, স্ট্যাটিক, আর কন্ডাক্টর যেটা থাকে সেটা থাকে হচ্ছে মুভিং। এটা আমরা ডিসি জেনারেটরের কথা বলতেছি। তো ডিসি জেনারেটরের ক্ষেত্রে কি থাকে, যে আমার নরমালি ম্যাগনেটিক পোল যেটা থাকে, নর্থ পোল বা সাউথ পোল, এটা থাকে স্ট্যাটিক, এবং এর মাঝখানে যে কন্ডাক্টর গুলো থাকে এই কন্ডাক্টর গুলো কি করে, রোটেট করে, যার কারণে ফ্লাক্সের চেঞ্জ হয়। অল্টারনেটরের ক্ষেত্রে ঘটনা যেটা ঘটে, সেটার ক্ষেত্রে হয় কি, তোমার
অল্টারনেটর ক্ষেত্রে তোমার একটা স্ট্যাটর থাকে, স্ট্যাটর উইন্ডিং থাকে, আর ভিতরে থাকে হচ্ছে ম্যাগনেটিক পোল। এই ম্যাগনেটিক পোলটা বাইরে কোনো একটা প্রাইম ওভারের সাথে, এটা আমি মোটর বললাম, এটা টারবাইনও হইতে পারে অথবা ইঞ্জিনও হইতে পারে, এটার সাথে কাপড় থাকে। তো এটা যখন ঘোরে তখন এই ম্যাগনেটিক পোলটা ভিতরে ঘুরতে থাকে, যার কারণে এই কন্ডাক্টর গুলোতে ফ্লাক্সের চেঞ্জ হয় এবং এখানে ভোল্টেজ ইনডিউস হয়। তাহলে অল্টারনেটরের ক্ষেত্রে হয় কি, তোমার ম্যাগনেটিক ফিল্ড যেটা আছে সেটা মুভিং থাকে, কিন্তু তোমার স্ট্যাটর যেটা আছে সেটা থাকে হচ্ছে স্ট্যাটিক। এই দুটার ভিতর পার্থক্য বোঝা গেল কিনা? একটু যদি আরেকবার বলতেন একটু কষ্ট হয়। আচ্ছা, ডিসি জেনারেটরের ক্ষেত্রে হয় কি, তোমার যে ম্যাগনেটিক ফিল্ডটা যেটা আছে এই ম্যাগনেটিক ফিল্ডটা স্থির থাকে, এটাকে আমরা কোনো মুভমেন্ট করাই না। কিন্তু এখানে যে আর্মেচার আছে, এই আর্মেচারটা কি থাকে, কোনো না কোনো প্রাইম ওভারের সাথে কানেক্টেড থাকে। এই প্রাইম ওভারটা টারবাইন হইতে পারে, মোটর হইতে পারে বা ইঞ্জিন হইতে পারে। এই যখন এই মোটরের সাথে এই আর্মেচারটা কানেক্টেড থাকে এবং এটা ঘোরা শুরু করে, তখন এর সাথে সাথে কি হয়, আর্মেচারটাও ঘুরে, আর যেহেতু ম্যাগনেটিক ফিল্ড স্থির আছে এই কন্ডাক্টর গুলোতে ফ্লাক্সের চেঞ্জ হয়। সেই জন্য ডিসি জেনারেটরের ক্ষেত্রে নরমালি যেটা ঘটে সেটা হচ্ছে যে ম্যাগনেটিক ফিল্ড থাকে স্থির, কন্ডাক্টর গুলো মুভিং থাকে, এবং স্থির এবং মুভিং কন্ডাক্টরের মাঝখানে রিলেটিভ মোশনের কারণে সেখানে একটা ভোল্টেজ ইনডিউস হয়। সিমিলারলি অল্টারনেটরের ক্ষেত্রে কি ঘটে, অল্টারনেটরের ক্ষেত্রে এটা এই মোটরের কনস্ট্রাকশন আর জেনারেটরের কনস্ট্রাকশনের ভিতরে বেসিক পার্থক্য হচ্ছে, অল্টারনেটরের ক্ষেত্রে কন্ডাক্টর গুলো এই যে স্ট্যাটর আছে স্ট্যাটরের উপরে স্থির থাকে, আর ভিতরে যে ম্যাগনেটিক ফিল্ডটা আছে এই ম্যাগনেটিক ফিল্ডটা কোনো না কোনো প্রাইম ওভারের সাথে কাপল থাকে। তো যখন প্রাইম ওভারটা ঘুরবে তখন কি করে, এই ম্যাগনেটিক ফিল্ডটাও তার সাথে যেহেতু কাপলড আছে, তাহলে ম্যাগনেটিক ফিল্ডটাও ঘোরা শুরু করে, তাহলে তার ফলশ্রুতিতে এখানে কি হয়, ভোল্টেজ ইনডিউস হয়, যেহেতু ফ্লাক্সের চেঞ্জ হচ্ছে। তাহলে অল্টারনেটের ক্ষেত্রে নরমালি যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডটা মুভিং থাকে, স্ট্যাটরটা থাকে স্ট্যাটিক। এই জিনিসটা সবার ক্লিয়ার হয়েছে কিনা? জি স্যার ক্লিয়ার হয়েছে। স্যার অল্টারনেটরের ক্ষেত্রে চুম্বক ক্ষেত্রটা ঘোরানো হচ্ছে, কিন্তু ডিসি জেনারেটরের ক্ষেত্রে স্যার আর্মেচারটাকে কেন ঘোরানো হচ্ছে স্যার? দুটোই সেম হলো না কেন স্যার? এটা হচ্ছে কনস্ট্রাকশনগত হচ্ছে পার্থক্য দেওয়া হয়েছে, এই জন্য এটা ডিসকাশন করতে গেলে আরো অনেক বেশি সময় লাগবে। আজকে আর এই বিষয়ে যেতে যাচ্ছি না, যখন নেক্সট সেমিস্টারে ইনশাল্লাহ আমি অল্টারনেটর পড়াবো তখন এই জিনিসগুলো বিশদ আলোচনা করবো, ঠিক আছে? আজকে যেহেতু টাইম চলে গেছে, তবু আমি একটা জিনিস বলি, সেটা হচ্ছে যে তোমার এখানে আর্মেচারে যে ভোল্টেজ ইনডিউস হচ্ছে এই ভোল্টেজের মানটা অনেক কম থাকে, যার কারণে এটা তুমি যখন বাইরে দিবা, ব্রাশের মাধ্যমে যখন আউটপুটটা বাইরে দিবা, তখন ওই ব্রাশে স্পার্কিং হওয়ার সম্ভাবনাটা কম, স্পার্কিং হইলেও সেটা কম। কিন্তু এই অল্টারনেটর গুলোতে যখন তুমি কানেকশন দাও, বাইরে দিতে যাবা, এই অল্টারনেটর গুলোকে তুমি কি ব্রাশ কানেকশন দিতে পারবা? এমনিতে এই জিনিসটা, এটাকে যদি মুভিং রাখতা আর এখানে হাই ভোল্টেজ ইনডিউস হচ্ছে, তাহলে এই ভোল্টেজ গুলো এই ব্রাশের মাধ্যমে বাইরে নিয়ে যেতে গেলে এখানে মেকানিক্যাল অনেক স্ট্রেসের তৈরি হয়। তো এই জিনিসটাকে অ্যাভয়েড করানোর জন্য, যেহেতু এখানে হাই ভোল্টেজ জেনারেট হয়, এই কয়েলগুলোতে হাই ভোল্টেজ জেনারেট হয়, সেই জন্য এইগুলোকে মুভমেন্ট করানো হয় না। এই রিলেটিভলি লো ম্যাগনিটিউডের ডিসি সাপ্লাই এই ম্যাগনেট গুলোতে দেওয়া হয়, সেই জন্যই ম্যাগনেট গুলোকে রোটেট করানো হয় অল্টারনেটরের ক্ষেত্রে, কন্ডাক্টর গুলোকে নয়। তারপরেও এই জিনিসটা আমরা যখন অল্টারনেটর পড়াবো এই ডিটেলস পড়ানো হবে যে কেন এই জিনিসটা রোটরটাকে ঘোরানো হচ্ছে, স্ট্যাটরটাকে নয়। তাহলে আমার বলার উদ্দেশ্য ছিল যে ফ্যারাডেস লস অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন হইতে গেলে ফ্লাক্স চেঞ্জ হইতে হবে। এখন ফ্লাক্স চেঞ্জ করতে গেলে আমরা ডিসি জেনারেটরের ক্ষেত্রে কি করতেছি, ফিল্ডটাকে স্থির রাখতেছি, আর্মেচারটাকে ঘোরাচ্ছি, ঘুরাই রিলেটিভ মোশনের কারণে ফ্লাক্স চেঞ্জ হচ্ছে। অল্টারনেটরের ক্ষেত্রে কি করতেছি, আমি কন্ডাক্টরটাকে স্থির রাখতেছি, ম্যাগনেটিক ফিল্ডটাকে ঘোরাচ্ছি, তাহলে এখানে রিলেটিভ মোশনের কারণে ফ্লাক্স চেঞ্জ হচ্ছে, যার কারণে ভোল্টেজ জেনারেট হচ্ছে। এখন ফাইনালি যদি আমি ট্রান্সফরমারের ক্ষেত্রে আসি,
ডিসি জেনারেটর বলতে তো কোনো আসলে কথা বুঝি নাই। কারো কি কোনো কোশ্চেন আছে? কারো কি কোনো কোশ্চেন আছে? স্যার মেবি নাই স্যার। আচ্ছা, তাহলে অল্টারনেটর বা ডিসি জেনারেটরের ক্ষেত্রে আমরা কি করতেছি, যে কোনো একটাকে স্থির রাখতেছি আর আরেকটাকে মুভমেন্টের মাধ্যমে রিলেটিভ মোশন তৈরি করে আমরা ফ্লাক্সে চেঞ্জ করতেছি। কিন্তু ট্রান্সফরমারের ক্ষেত্রে প্রাইমারি উইন্ডিং এবং সেকেন্ডারি উইন্ডিং দুটাই কি ফিক্সড, স্থির, তাই তো, স্ট্যাটিক। এখন আমরা একটা জিনিস জানি, এই ফ্লাক্স যেটা আছে এই ফ্লাক্সটা কার উপর ডিপেন্ড করে? কারেন্টের উপর, তাই না? কারেন্ট যত বেশি হবে ফ্লাক্স তত বেশি হবে, কারেন্ট যত কম হবে ফ্লাক্স তত কম হবে। তাহলে এখানে এই কারেন্টটা যেটা আছে এই কারেন্টটাকে সাথে এখন এই ফ্লাক্সের সাথে এখানে যে ফ্লাক্সটা তৈরি হচ্ছে এই ফ্লাক্সের সাথে কারেন্টের সম্পর্ক কি? ফ্লাক্সটা ডিপেন্ড করবে এই কারেন্টের উপরে। কারেন্ট যত বেশি হবে ফ্লাক্স তত বেশি হবে, আর যদি ভাইস ভার্সা হয় তাহলে সেই ঘটনাই ঘটবে। এখন তাহলে যদি তুমি কারেন্টটাকে সবসময় ফিক্সড রাখো, I ইকুয়ালস টু ধরো 5 অ্যাম্পিয়ার, তাহলে ফ্লাক্সটা কি হবে? ফ্লাক্স আমি ধরলাম ধরো k ইনটু I, যেখানে k এর মান হচ্ছে ধরো 5, তাহলে I এর মান যদি আমার 5 হয় তাহলে ফ্লাক্সের মান কত হবে? 25। জি স্যার। তাহলে এখন তোমার এই কারেন্টটাকে যদি আমি সবসময় হচ্ছে 5এই ফিক্সড রাখি তাহলে এখানে ফ্লাক্সটাও কি হবে? 25-এ ফিক্স থাকবে। জি স্যার, ফিক্সড থাকবে। তাহলে এখানে যদি ফিক্স থাকে, যেহেতু এই কন্ডাক্টরের ভিতর দিয়ে সেম ফ্লাক্সই যাচ্ছে, কন্ডাক্টরগুলো নিজে মুভ করতেছে না, তাহলে এখানে কি কোনো রিলেটিভ মোশন কাজ করবে? কোনো ফ্লাক্সের চেঞ্জও হচ্ছে না, একজন আরেকজনের থেকে রিলেটিভ মোশনও নাই, তাহলে সেখানে কি কোনো ভোল্টেজ ইনডিউস হবে? ফ্যারাডেস লস কি বলে? জি স্যার, চেঞ্জ হবে না। চেঞ্জ হবে না। যদি চেঞ্জ না হয় তাহলে সেক্ষেত্রে আমার এখানে যদি সেকেন্ডারিতে ভোল্টেজ ইনডিউস করতে হয় তাহলে সেক্ষেত্রে আমাকে কি করতে হবে? আমি এখন এই কারেন্টটাকে যদি এরকম ডিসি না দিয়ে, ডিসি কারেন্ট না দিয়ে, ফিক্সড 5 অ্যাম্পিয়ারে যদি ফিক্সড ডিসি কারেন্ট না দিয়ে যদি আমি এটাকে এরকম অল্টারনেটিং নেচারের একটা কারেন্ট দিই, তাহলে প্রতিনিয়ত আমার কি হচ্ছে? কারেন্ট গুলো কি হচ্ছে না? কারেন্ট গুলো কি হচ্ছে? চেঞ্জ হচ্ছে তো। জি স্যার। কারেন্ট চেঞ্জ হলে ফ্লাক্স কি চেঞ্জ হবে না ফ্লাক্স স্থির থাকবে? এখানে স্যার ফ্লাক্স চেঞ্জ হবে। কারণ কি? ফ্লাক্স হচ্ছে ডাইরেক্টলি প্রপোর্শনাল টু কারেন্ট স্যার। তাহলে ফ্লাক্স যেহেতু কারেন্ট চেঞ্জ হচ্ছে প্রতিনিয়ত, ফ্লাক্সটাও কি হবে? চেঞ্জ হচ্ছে। আর যেহেতু ফ্লাক্স চেঞ্জ হচ্ছে, ফ্লাক্স যদি এটার মাঝখানে যে ফ্লাক্স আছে এই ফ্লাক্স যদি প্রতিনিয়ত চেঞ্জ হয় তাহলে এই কন্ডাক্টর গুলোর যে ফ্লাক্স গুলো কাট করছে এই ফ্লাক্স গুলো প্রতিনিয়ত চেঞ্জ হচ্ছে, আর যখনই ফ্লাক্সের চেঞ্জ হচ্ছে তখন ফ্যারাডেস লস অফ ইলেক্ট্রোম্যাগনেটিক ইন্ডাকশন অনুসারে আমরা কি বলতে পারি? সেকেন্ডারিতে কি ইনডিউস হবে? ভোল্টেজ ইনডিউসড হবে স্যার। আচ্ছা, তো যেহেতু আমি যে কথাটাই আসতেছিলাম যে যেহেতু ট্রান্সফরমার মেশিন না, কিন্তু তারপরও ট্রান্সফরমারকে কেন মেশিনের ভিতর পড়া হয়? কারণ হচ্ছে এই যে ডিসি জেনারেটর বা এসি জেনারেটর মোটর যে ফেনোমেনার উপরে কাজ করে, ট্রান্সফরমার সেম ফেনোমেনার উপরেই কাজ করে। এই জন্যে অল্টারনেটর এবং ডিসি জেনারেটরের সাথে সাথে মেশিনটাও একই প্রিন্সিপালে যেহেতু কাজ করে সেজন্য একই সাথে পড়ানো হয়। আমার কথাটা বোঝা গেল কিনা?
জি স্যার। জি স্যার। ক্লাস কি আজকে খুবই বোরিং হয়ে গেছে? না স্যার বাস স্যার এখন ভালো লাগতেছে স্যার। কি হয়েছে বুঝি নাই। স্যার প্রথম দিনে একটু অনেক বেশি হয়ে গেছে। প্রথম দিন অনেক বেশি হয়ে গেছে। আজকে এই পর্যন্ত থাকলে ভালো হতো। আচ্ছা, আমি জাস্ট আর 5 মিনিট তোমাদেরকে পড়াবো, তারপরে ছেড়ে দিব। তো ফাইনালি আজকে থিওরিটিক্যাল কোনো কিছু পড়াবো না। তোমাদের যে জিনিসটা পড়াবো, তোমাদের এই সিলেবাসে, আজকের সিলেবাসে হচ্ছে দুইটা জিনিস আছে, দুইটা পোর্শন আছে। একটা হচ্ছে ডিসি পোর্শন আর একটা হচ্ছে এসি পোর্শন। ডিসি পোর্শনে কি আছে? ডিসি পোর্শনে কি কি থাকতে পারে? ডিসি পোর্শনে থাকতে পারে ডিসি মোটর, ডিসি জেনারেটর, ডিসি জেনারেটর। আর এসি পোর্শনে থাকতে পারে হচ্ছে ট্রান্সফরমার, এসি মোটর। আচ্ছা, এসি এখানে যেহেতু ট্রান্সফরমার বললাম, এখানে মোটর না বলি, এখানে বলি হচ্ছে এসি জেনারেটর, যেহেতু বোথ অফ দেম হচ্ছে এসি জিনিস ইউজ করে। আরেকটা থাকতে পারে এসি মোটর। তাহলে তোমাদের যে সেকেন্ড ইয়ারের সিলেবাস আছে, বিশেষ করে মেশিন 1 এর সিলেবাস, মেশিন 1 এর সিলেবাসে তোমাদের এই দুইটা জিনিস আছে। তো তোমাদের ডিসি মোটর এবং ডিসি জেনারেটর পার্টটা পড়াবে হচ্ছে মাঝার। এবং সে মোটামুটি এ সেকশনটাকে, তোমাদের যে ফাইনাল কোশ্চেন হবে, ফাইনাল কোশ্চেনের এ সেকশনটাকে কভার করবে। আমার কথা কি বোঝা গেল কিনা? জি স্যার। আর তোমাদের সেকেন্ড পার্টে, বি পার্টে থাকবে হচ্ছে ট্রান্সফরমার আর এসি মোটর। এসি মোটরের ভিতরে স্পেসিফিক্যালি এই সেমিস্টারে থাকবে হচ্ছে ইন্ডাকশন মোটর। এই ইন্ডাকশন মোটর আর ট্রান্সফরমার নিয়ে অ্যাকচুয়ালি হবে তোমাদের বি সেকশন, আর এই বি সেকশনটা পড়াবো হচ্ছে আমি। তোমাদের বিগত সালের কোশ্চিন যদি দেখো, তাহলে দেখবা যে ডিসি মোটর আর ট্রান্সফরমার নিয়ে আগে এ সেকশন হতো, আর ডিসি জেনারেটর আর এসি মোটর, ইন্ডাকশন মোটর নিয়ে হতো বি সেকশন। ফ্রম দিস সেমিস্টার এটা চেঞ্জ হয়ে যাবে। আমার কথা কি বোঝা গেল কিনা? স্যার লাস্ট কথাটা স্যার যদি একটু রিপিট করতেন প্লিজ। তোমাদের আগের সিলেবাস যেটা ছিল সেটা হচ্ছে যে ডিসি মোটর প্লাস হচ্ছে ট্রান্সফরমার, এইটা নিয়ে হতো হচ্ছে বি সেকশন। আর হচ্ছে এসি এসি হচ্ছে মোটর, যেটা হচ্ছে ইন্ডাকশন মোটর প্লাস ডিসি জেনারেটর, এটা নিয়ে হয়তো হচ্ছে বি সেকশন। বুঝছো আগের সিলেবাসে? এইটা এই সিলেবাসে হচ্ছে পুরোটাই ডিসি মোটর প্লাস ডিসি জেনারেটর, এটা নিয়ে হবে হচ্ছে এ সেকশন। আর ট্রান্সফরমার প্লাস হচ্ছে ইন্ডাকশন মোটর, এটা নিয়ে হবে হচ্ছে বি সেকশন। এটাই তোমাদের সিলেবাসে চেঞ্জ থাকবে। আমার কথা বোঝা গেল কিনা? জি স্যার, নাও ক্লিয়ার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই রাখি। নেক্সট দিন আমরা ট্রান্সফরমার। স্যার আমাদের কোনো বই রেফার করতে? না দেখাচ্ছি স্যার কি আমরা যে আচ্ছা, বই বা স্লাইড? আমি হচ্ছে তোমাদের বই ফলো করব। আমি হচ্ছে সামনে যখন ট্রান্সফরমারের ক্লাস শুরু করব, তখন ট্রান্সফরমারের ক্লাস থেকেই তোমাদের হচ্ছে বই রেফারেন্স গুলো দিয়ে দেবো। নর্মালি
আমি হচ্ছে 4টা রাইটারের বই ফলো করি। তো 4টা রাইটারের বই কি কি তোমাদেরকে বলে দিতে পারি। একটা হচ্ছে এইটা, 2টা হচ্ছে তোমার মানে ডিপার্টমেন্ট রেকমেন্ডেড বই, রোজেনব্লাট আর বিএল থেরেজা। এই 2টা বই হইতেছে তোমার মানে কমন, সব জায়গায় পাবা। আর আমি যেটা মানে পার্সোনালি প্রিফার করি, আমি তোমাদেরকে হচ্ছে 2-3টা বই দেখাই। স্ক্রিনে কি বই দেখা যাচ্ছে? জি স্যার, চ্যাপম্যানের বইটা দেখা যাচ্ছে। ইলেকট্রিক মেশিনারি ফান্ডামেন্টালস 4th এডিশন, স্টিফেন জে চ্যাপম্যান। এটা এই বইটা, তার সাথে এই বইটা দেখা, এটা খুবই নতুন একটা বই, ইলেকট্রিক্যাল মেশিনস ফান্ডামেন্টালস অফ ইলেকট্রোমেকানিক্যাল এনার্জি কনভার্সন, জ্যাসেক এফ গেরাইস। এই বইটাও খুব ভালো একটা বই। তবে তোমরা যেহেতু ছাত্র, তোমাদের কাছে তো এত বই রাখা সম্ভব না। তো টাইম টু টাইম আমি যখন যে বই থেকে পড়াবো তখন সেই বইয়ের রেফারেন্স দিয়ে দিব, এবং যতটুকু সম্ভব পিডিএফ গুলো আমি দেওয়ার তোমাদের চেষ্টা করব। ঠিক আছে? চ্যাপম্যানের বই এখানে যেটা বললাম। আরেকটা বই আছে, সেটা হচ্ছে যদি দেখো ইলেকট্রিক্যাল মেশিন উইথ ম্যাথল্যাব, এটাও খুব ভালো বই। এটার লেখক হচ্ছে তুরান গোনেন। তো যেহেতু ডিপার্টমেন্টের 2টা বই রেফারেন্স হিসাবে আছে, রোজেনব্লাট আর হচ্ছে বিএল থেরেজার বই, এই 2টা বই ছাড়াও আমরা এই 3টা বই নিয়ে হচ্ছে মাঝে মাঝে কিছু কিছু অংশ মেশিনের এখান থেকে পড়ার চেষ্টা করব। তো আজকে তাহলে এই পর্যন্তই। আজকের জিনিসগুলো আসলে তো সামনাসামনি আমি স্লাইডও কিছু তৈরি করব, যাতে তোমাদের জন্য বোঝার সুবিধা হয়। কিছু কিছু ফেনোমেনা আমরা সিমুলেশন এগুলো দেখানোর চেষ্টা করব, যাতে মোর এন্ড মোর জিনিসগুলো তোমাদের কাছে ক্লিয়ার হয়। আর তোমাদের তারপরে যদি কোনো কোশ্চিন থাকে, আমি যতটুকু পারি সেগুলোই করার চেষ্টা করব। ক্লাসে সবকিছুই আমরা ডেরিভেশন এবং মানে এর ভিতরে যতটুকু আছে ক্লাস রিলেটেড যতটুকু কোশ্চিন আছে সেগুলো দেখার চেষ্টা করব। ম্যাথমেটিক্স যেগুলো আছে সেগুলো সাথে আমি মানে পার্সোনালি জিনিসগুলোকে ক্লাসে করে দেওয়ার চেষ্টা করব। সো আমার যেটা উদ্দেশ্য সেটা হচ্ছে তোমরা মানে ক্লাসে অ্যাটেন্টিভ থাকো। ক্লাসে অ্যাটেন্টিভ থাকো, কোনো জিনিস বুঝতে না পারলে আমার কাছে জিজ্ঞাসা করো, আমি যতটুকু আমার সাধ্যের ভিতরে আছে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করবো আর কি। তো হ্যাঁ বলো। স্যার প্রেজেন্টের ব্যাপারে একটা কথা বলতাম আমার। বলো। আমরা যদি কোনো বই কিনতে চাই তাহলে আপনি কোনটা প্রেফার করবেন আমাদেরকে? তোমরা কিনলে আপাতত হচ্ছে রোজেনব্লাট এবং বিএল থেরেজা এই 2টা বই কিনো। আর বাদ বাকি যে বইগুলো আছে এইগুলো থেকে আমি যখন যতটুকু পড়াবো সেইটুকু পিডিএফ করে তোমাদেরকে দেওয়ার চেষ্টা করবো আর কি। তোমরা পিডিএফ পেয়ে যাবে। থ্যাংক ইউ স্যার। এই বইগুলো কত এর? তোমার কথা বলছিলাম যে আমি প্রথমে কিছুক্ষণ আমার ডিভাইস দিয়ে অ্যাটেন্ড করেছিলাম স্যার, পরে আমার ডিভাইস প্রবলেমের কারণে আমার নিজের ফোন থেকে ক্লাস করতে পারিনি, আমার পাশের একজনের ফোন থেকে একসঙ্গে আমরা 2জন ক্লাস করেছি। সেক্ষেত্রে স্যার প্রেজেন্টের ব্যাপারটা যদি একটু বলতেন। তোমার রোল কত? স্যার 19, 20, 48। আচ্ছা সমস্যা নেই, আমি প্রথম দিন সবাইকেই মোটামুটি প্রেজেন্ট করব, নেক্সট দিন থেকে ইয়ে করব। আমি জাস্ট প্রথম 60 জনের সাথে আজকে পরিচিত হয়েছি, নেক্সট ক্লাসে নেক্সট 60 জনের সাথে পরিচিত হয়ে আমরা ফাইনালি ঢুকবো। তো আমি মেইনলি উইকে হচ্ছে তোমাদের ট্রান্সফর্মার থেকে পড়ানো শুরু করব। আজকে জাস্ট ফান্ডামেন্টাল কিছু বিষয় নিয়ে আলোচনা করছি। সামনে আরো ভালো মতো জিনিসগুলোকে পড়ানোর চেষ্টা করব।
তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই, কারণ স্যার কোশ্চেন থাকে স্যার আর কি। আপনি হচ্ছে যে আজকে যে এমএনএ যেটা পড়ালেন না স্যার, আমরা হচ্ছে হুম। এটা একটা সামারাইজ করে বুঝতে পারি না। নেক্সট ক্লাসে যদি এটা দিয়ে একটু মানে সামারাইজ করে বলে দিতেন যে এটা হচ্ছে অ্যাকচুয়ালি এই জিনিসটা এটা, সেটাই হচ্ছে একটু ভালো হয় স্যার। কোন জিনিসটা সামারাইজ করে, যে ব্লক ডায়াগ্রাম গুলো আঁকালাম সেগুলা? না 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 স্যার, এমএনএ ওই যে ম্যাগনেটিক নিউট্রাল অ্যাক্সিস অ্যাক্সেস ওই আচ্ছা জিনিসটা কি স্যার? আচ্ছা ঠিক আছে, ম্যাগনেটিক নিউট্রাল অ্যাক্সিস। আরেকটা যেন কি জিজ্ঞেস করছিল, ডিসি মেশিনকে কি বলা হয়, নামটা আমি ভুলে গেছি। ফ্রি ওয়ে মিটার, ফ্রি ওয়ে মিটার, ফ্রি ফ্রি ওয়ে ওয়ে মিটার। জি স্যার। ওকে, স্যার আমার একটা মতামত ছিল স্যার, বলবো? বলো। স্যার আমাদের ক্লাসে প্রশ্ন সবাই করুক, সমস্যা নেই, আপনি ক্লাস লেংথ কোনো সমস্যা নাই তো স্যার। যদি ক্লাস সিকোয়েন্সটা ঠিক থাকে স্যার, তাহলে বুঝতে সুবিধা হয়। আপনার তো নিজস্ব একটা সিকোয়েন্স নিয়ে আপনি মতামত নিয়ে বসেন অবশ্যই, যে আমি এইভাবে পড়াবো। ওই সিকোয়েন্সটা স্যার ঠিক থাকে তাহলে স্যার বুঝতে একটু সুবিধা হয়। মাঝখানে একটু প্রশ্নগুলো ঠিক আছে, ওইটা নিয়ে বলছেন সমস্যা নাই, বাট ওইটা নিয়ে ডিপলি চলে গেলে হয় কি আমরা স্যার সিকোয়েন্স দিয়ে একটু ট্র্যাকলেস হয়ে যায় আর কি, তখন একটু। না সেটা ঠিক আছে, শোনো, আজকের ক্লাসটা যেহেতু ইন্ট্রোডাক্টরি ক্লাস ছিল, সো আমি হচ্ছে কোনো সবাইরে কোশ্চেন করার হচ্ছে অপরচুনিটি দিছি, ঠিক আছে? তো এখন হচ্ছে নেক্সট উইকে যখন আমি পড়াবো, তখন তো আমি স্পেসিফিক্যালি হচ্ছে টপিক বাই টপিক হচ্ছে আগাবো। তো যতগুলো কোশ্চেন করো হচ্ছে টপিক রিলেটেড কোশ্চেন গুলোই আসবে। আর যদি এই টপিকের বাইরেও কারোর কোনো কোশ্চেন থাকে, আমি ক্লাস শেষে সবাইকে দিব, ফ্লোর দিব, তখন যদি কারোর কোনো কোশ্চেন থাকে সেই জিনিস নিয়ে ডিসকাশন করা যাবে, কোনো সমস্যা নেই। আজকের ক্লাসটার নিছকই তোমাদের সাথে ইন্ট্রোডাক্টরি ক্লাস ছিল, তোমাদের সবার মতামত মানে জিনিসগুলো মানে জাস্ট একটা ইন্টারাকশন। তোমরাও চিনো না আমাকে, আর আমি তো অনেকদিন পরে আসছি, সো তোমাদের সাথে জাস্ট হচ্ছে মানে মেশিন নিয়ে টুকটাক জিনিসগুলো আলোচনা করা। তো ইন ডিপে যতটুকু ঢুকছি মেশিনের ফেনোমেনা, এইটা ছাড়া এমনি মোটর জেনারেটরের যে বেসিক ডেফিনিশন গুলো দেওয়া হয়েছে, এগুলো বুঝতে কারোর কোনো সমস্যা আছে কিনা? নো স্যার। এখানে আমার একটা কোশ্চেন ছিল স্যার। বলো স্যার, মেশিন আর ইলেকট্রিক্যাল মেশিন স্যার দুইটার মধ্যে পার্থক্য আছে নাকি দুইটাই সেম জিনিস? সেম জিনিস। আমরা যখন মেশিন বলতেছি, ইলেকট্রিক্যাল মেশিন, এটার মানে হচ্ছে যে এই মেশিনের এইদার ইনপুট অথবা আউটপুট হচ্ছে ইলেকট্রিক্যাল। আর যদি স্যার শুধু মেশিন বলি তাহলে সেক্ষেত্রে সেম জিনিসই। মেশিন আসলে ঘটনাটা এটাই দাঁড়াবে। আর এটা তো আমি বললামই যে ইনপুটের উপর ডিপেন্ড করে এটা বিভিন্ন নাম হয়, কখনো এটাকে ইঞ্জিন বলতেছো, কখনো মোটর বলতেছো, মেশিন বলতেছো, কখনো টারবাইন বলতেছো, ইনপুটের উপর ডিপেন্ড করে সবকিছু। জি স্যার। আর কারো কোনো আরেকটা কথা ছিল স্যার। হ্যাঁ বলো। স্যার আজকে আমাদেরকে যেভাবে আপনি লিখে লিখে বুঝাইছেন হোয়াইট বোর্ডের মধ্যে, স্যার আজকে একটা প্রবলেম হলো যে কার্সরটা ভালো করে বোঝা যায়নি, যে আপনি কোন জায়গায় লিখতেছেন, লিখার পরে আমরা বুঝতেছি যে আপনি এখানে লিখতেছেন। তো আচ্ছা, কার্সরটা যদি স্যার কোনো অন্য কোনো কালারের নেন সেক্ষেত্রে আমাদের বুঝতে সুবিধা হবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি ওই ট্রান্সফর্মার যখন পড়াবো, আজকে তো জাস্ট এমনি ডিসকাশন করছিলাম, এই জন্যই করি নাই। পরবর্তীতে 2-3 কালারের মিক্স করে যাতে হচ্ছে তোমরা জিনিসগুলোকে বুঝতে পারো সেটার ব্যবস্থা করবো, সমস্যা নেই। আর যখন যার যেটা বুঝতে সমস্যা হচ্ছে তোমরা ফ্রিলি আমাকে বলবা, বললে তো সমস্যা নেই। আমি তোমাদেরকে বোঝানোর জন্য যতটুকু করার দরকার সেটুকু তো আমি করব, এটাতে সমস্যা নেই, বুঝছো? ক্লাসের ভিতরে ক্লাস রিলেটেড কোশ্চিন, আমি তো তোমাদেরকে ফার্স্টেই বলছি যে ক্লাস রিলেটেড কোশ্চিন তোমরা আমাকে 100টা পড়ো, আমার কোনো সমস্যা নেই। তোমাদেরকে পড়াতে আসছি মানে এই না যে আমি সবকিছুই জানি আর কি, আমিও শিখতেছি। সো ক্লাস হচ্ছে দুইজন ছাত্র এবং শিক্ষকের মাঝে ইন্টারাকশন। তো ইন্টারাকশন মানে ইন্টারাকশনটা হচ্ছে হেলদি ইন্টারাকশন। তুমি পড়া রিলেটেড যে জিনিসটা যখন যেটা বুঝতে সমস্যা হচ্ছে, কিভাবে করলে ভালো হয়, এটা তুমি আমাকে বলো, তখনই ইনস্ট্যান্ট আমি জিনিসগুলো চেঞ্জ করে ফেলতে পারি। কথা বোঝা গেছে? জি স্যার। আর কারোর কোনো কোশ্চেন? স্যার আমরা ইঞ্জিন যেটা এটাকে বলতেছি কেমিক্যাল এনার্জিকে সে মেকানিক্যাল করে, আর মোটর যেটা এটাকে বলে ইনপুট ইলেকট্রিক্যালকে আউটপুটে মেকানিক্যাল দেয়, আর টারবাইন যেটা এটাকে স্যার বলা যায় ওয়াটার এনার্জিকে মেকানিক্যাল এনার্জিতে কনভার্ট করে। এটা আসলে ফুয়েলটা সবসময় ওয়াটারই থাকে তা না। তুমি যদি বড় বড় পাওয়ার স্টেশন গুলোতে যাও,
এরা নরমালি কি করে, গ্যাসটাকেও হচ্ছে স্টিমে কনভার্ট করে, অথবা অনেকে কয়লা দিয়েও করে। জি স্যার, থ্যাংক ইউ স্যার। দিনাজপুরে বড় পুকুরে আছে না, তোমাদের অনেকের বাসায় তো দেখলাম হচ্ছে রংপুর দিনাজপুর এলাকায় বড় পুকুর। আমার বাসা পার্বতীপুর, দিনাজপুর। হ্যাঁ, তো ওইখানে বড় পুকুরে আছে না কয়লা? জি স্যার, খুবই কাছে। হ্যাঁ, তো ওইখান থেকে কয়লাগুলো নিয়ে যে কি করে, পাওয়ার স্টেশনে তো কয়লাই ইউজ করে নাকি? জি স্যার। তো ওইটা হচ্ছে থার্মাল এনার্জিটাকে হচ্ছে তোমার ওইটাকে প্রথমে ভ্যাপার করে, বাষ্প করলে ওইটাকে যখন তুমি হচ্ছে খুব ন্যারো অঞ্চলের ভিতর দিয়ে নিয়ে যাও, তখন ওইটা কি হয়, খুব সংকুচিত হয়ে যায়। যদি একটা ফাঁকা জায়গায় ছেড়ে দাও, তখন সে কি করে, এক্সপ্যান্ড করে। এক্সপ্যান্ড করলে সুবিধা কি, যখন সে এক্সপ্যান্ড করতেছে তখন কি করে, ওই এক্সপ্যান্ডের কারণে শ্যাফটের উপরে সে জোরে আঘাত দেয়, তখন ওই শ্যাফটটা ঘোরা শুরু করে। এটার সবচেয়ে ভালো উদাহরণ হচ্ছে যে ধরো তোমার একটা ছোট দরজা আছে, এই ছোট দরজার ভিতরে তুমি 100 জন ঢোকার চেষ্টা করতেছো, তখন কি হয়, একজনের গায়ের সাথে আরেকজনের ধাক্কা লাগে না? লাগে? জি। এখন তুমি ঢোকার সময় এই যে ধস্তাধস্তি হলো, বাইরে বের হওয়ার সময় কি হয়, সবাই ছিটকাই যাও না বাইরের দিকে? জি স্যার, এরকমই হয়। তো ওই টারবাইনের ক্ষেত্রে এই জিনিসটাই ঘটে। হ্যালো, হ্যাঁ কি বলছো? কে যেন কিছু বলতেছিল, আমি শুনতে পারি নাই, কেউ কি রিপিট করবা জিনিসটা? স্যার হয়তো ভুলে আনমিউট হয়ে গেছে। ও আচ্ছা, না সেটাই বলতেছি, যখনই তুমি একটা ছোট জায়গা দিয়ে অনেকজন মানুষ যাচ্ছ, যেটাতে হঠাৎ করে বড় জায়গায় চলে যাবে, তখন কি হয়, সে ছিটকায় যায়, এক্সপ্যান্ড করে। তো ওইটাও টারবাইনের ক্ষেত্রে ওই ঘটনাটাই ঘটে, যে তুমি কয়লা দিয়ে বা গ্যাস দিয়ে যেই পানিটাকে ভ্যাপার করলা, সেইটা ভ্যাপার হওয়ার পরে যখন তুমি একটা সরু চ্যানেলের ভিতর দিয়ে নিয়ে যে এটাকে ছেড়ে দিবা, তখন কি হয়, সরু জায়গা দিয়ে যে তারা কম্প্যাক্ট হয়ে যায়, কম্প্যাক্ট হয়ে যখন ফাঁকা জায়গা পায় সে এক্সপ্যান্ড করে। এক্সপ্যান্ড করলে কি হবে, তার এক্সপ্যান্ড করার সময় যদি পাশে টারবাইন ব্লেড থাকে, তখন এই এক্সপ্যানশনের কারণে টারবাইন ব্লেডটাকে সে আঘাত করে, আঘাত করলে তখন টারবাইন ব্লেডটা ওই আঘাতের কারণে ঘোরা শুরু করে। তো ফেনোমেনা ইঞ্জিনের একরকম, মোটরের একরকম, টারবাইনের একরকম, কিন্তু তোমাদের বোঝার যে বিষয় সেটা হচ্ছে যে তোমার একটা জেনারেটরের জন্য একটা প্রাইম ওভার লাগবে। এই প্রাইম ওভারটা তোমার ইঞ্জিন হইতে পারে, এটা মোটর হইতে পারে, অথবা টারবাইন হইতে পারে, যে কোনো জিনিস হইতে পারে জেনারেটরের জন্য। তো আমরা এই কোর্সে শুধুমাত্র মোটরের পোর্শনটাকে নিয়ে হচ্ছে কনসিডার করব, মোটর এবং জেনারেটর পার্টটা। ইঞ্জিন বা টারবাইন এটা আমাদের সিলেবাসে নেই, এটা হচ্ছে মেকানিক্যাল যখন পড়বা, মেকানিক্যালের যে কোর্স আছে সেখানে এইটা নিয়ে বিশদ আলোচনা হবে। তো একটা বাজতে যাচ্ছে, ফাইনালি কারোর কোনো কোশ্চেন? মেশিন এবং ডিভাইসের ভিতরে পার্থক্যটা কি? মেশিন এবং ডিভাইসের ভিতরে পার্থক্য হচ্ছে, মেশিন যখন আমরা বলছি তখন এইটার ভিতরে রোটেটিং পার্ট থাকবে। মেশিন হচ্ছে মেকানিক্যাল এনার্জিকে ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট করবে, অথবা ইলেকট্রিক্যাল এনার্জিটাকে মেকানিক্যাল এনার্জিতে কনভার্ট করবে। তার মানে জিনিসটা স্ট্যাটিক না, তার ভিতরে একটা রোটেটিং পার্ট আছে, এটা হচ্ছে মেশিন। আর তুমি যে স্ট্যাটিক ডিভাইসের কথা বলছো, ফর এক্সাম্পল ট্রান্সফরমার কি কখনো মুভমেন্ট করতে দেখছো? ট্রান্সফরমারের ভিতরে কোনো জিনিস মুভ করে? না স্যার। বা সোলার প্যানেল, এটার ভিতরে কোনো জিনিস কি মুভ করে? নো স্যার। তাহলে স্ট্যাটিক ডিভাইস। কিন্তু উইন্ড টারবাইন কি ঘুরে? স্যার স্যার এটা ঘুরে। উইন্ড টারবাইন কি ঘুরে? জি স্যার, এটা তো বাতাসের ধাক্কায় ঘুরতে থাকে। তাহলে কি ওইটা মেশিন নাকি ওইটা স্ট্যাটিক ডিভাইস? ওটা তো মেশিন হবে যেহেতু ঘুরে। এটাই বেসিক ডিফারেন্স আর কি। আর কারো কোনো কোশ্চেন?
নো স্যার। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। আর তোমাদের আজকে হচ্ছে কোনো ল্যাব ক্লাস হবে না, যেহেতু ফার্স্ট উইক। আমরা দেখি নেক্সট উইক থেকে কোনো ল্যাব ক্লাস নেওয়া যায় কিনা। না হলে নেক্সট উইকে আমি আবার সিআর যারা আছে তাদেরকে লিঙ্ক দিয়ে দিব। নেক্সট উইকের আমি ক্লাস ইনশাল্লাহ ইয়ে থেকে ট্রান্সফর্মার থেকে শুরু করব, আর তোমাদের মাঝে স্যার ডিসি জেনারেটর পার্ট থেকে শুরু করবেন আর কি। তো এই আজকে যতটুকু ফিডব্যাক দিলে, এর বাইরে কারো কোনো ফিডব্যাক আছে? ক্লাস কিভাবে নিলে সুবিধা হয়? ঠিক আছে, আজকে এই পর্যন্তই। তাহলে নেক্সট উইকে আবার দেখা হবে সবার সাথে। ঠিক আছে। জি স্যার, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। হ্যালো স্যার। হ্যাঁ বলেন। স্যার আজকে কি অ্যাটেন্ডেন্স হবে না? আজকে সবাইকে অ্যাটেন্ডেন্স দিব। আমি তো অ্যাটেন্ডেন্স নিই নাই আজকে, নেক্সট উইক থেকে অ্যাটেন্ডেন্স দিব। ওকে স্যার। ঠিক আছে।